আমি নিজেও বার্সেলোনার সাপোর্টার, মেসির ভক্ত। এটা বললে আবার যারা মেসির ভক্ত না তাদের ভোট চলে যায়। যদি মানুষজন কেন ব্যারিস্টার আরমান এবং সানজিদা তুলিকে বাদ দিয়ে আপনাকে পিক করবে ভোটিং এর জন্য? উন্নয়নের শীর্ষে যখন মিরপুর যায় পুরোটা সময় কিন্তু আমার পরিবার অর্থাৎ আমার বাবা এখানে সংসদ সদস্য ছিলেন। 6টি সংসদে আমাদের পরিবার প্রতিনিধিত্ব করে, একবার আমার ভাই, 5 বার আমার বাবা। হাইকমান্ড থেকে আপনাকে অনুরোধ করা হয়েছে ইলেকশন না করার। এটা তো স্বাভাবিক, দলের চেয়ারপারসন তো চাবেন দলের মধ্যে কোনো বিভাজন যাতে না হয়। প্রত্যেকটি ঈদে রাষ্ট্রপতির সেই ঐতিহাসিক বাসভবনে গিয়েছি, উনি নিজে বলতেন কি খাবে, কোনটা নিবে। নির্বাচনের সহিংসতা বাংলাদেশে নতুন না, নির্বাচনের ম্যাজিস্ট্রেসি সহ সেনাবাহিনী নতুন না। 51% দেখানোর জন্য অনেক কিছুই হয় বাংলাদেশে। যদিও আমি বলা হয় বিএনপির রেবেল ক্যান্ডিডেট, আমি নিজেও এই বয়সে রেবেল হয়ে গেলাম, কাজী নজরুলের মতোই আর কি। সৈয়দ আবু বক্কর সিদ্দিক সাজু, ঢাকা 14 আসনে যিনি সকলের প্রিয় সাজু ভাই। সাজু ভাই এবার ইলেকশন করছেন দলের নমিনেশন না পেয়ে এক প্রকার বিদ্রোহী প্রার্থী হয়ে। এলাকায় রয়েছে তার তুমুল জনপ্রিয়তা। তার আসনের অন্য আরও যেই 2 জন মূলধারার প্রার্থী আছে যাদের মিডিয়া হাইপ অনেক বেশি, তাদের তুলনায় ফিল্ড হাইপ কিন্তু সাজু ভাইয়েরই বেশি, এমনটাই দাবি করছেন সাজু ভাই নিজে। সাজু ভাইয়ের আজকের এই এপিসোডে আমরা শুনব দীর্ঘ রাজনৈতিক জীবনে তার ক্যারিয়ার স্টার্টিং, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এবং শারীরিক অসুস্থতা, ক্যান্সার নিয়েও তার রাজনৈতিক সংগ্রামের গল্প। আজকের এপিসোডটা ঢাকা 14 আসনের যারা ভোটার রয়েছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, ডিসাইড করবার তারা কাকে ভোট দেবেন সামনের ন্যাশনাল ইলেকশন পর্যন্ত আমার এই এপিসোডগুলো তো চলতেই থাকবে। আর আমার এই এপিসোডগুলো যদি আপনাদের কোনো ভ্যালু অ্যাড করে, ডেফিনেটলি সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করতে হবে। চলুন সাজু ভাইয়ের সাথে আজকের এপিসোডটা শুরু করি। আসসালামু আলাইকুম, সৈয়দ আবু বক্কর সিদ্দিক সাজু এবং ঢাকা 14 আসনের সবার পরিচিত সাজু ভাই, ওয়েলকাম টু স্পিক উইথ রশিদ। আর আমি সবসময় এপিসোডে আজকাল বলছি যে খুব ছোট বয়সে বড় বড় এক্সপেরিয়েন্স পলিটিশিয়ানদের ইন্টারভিউ নেওয়ার দুঃসাহস করে ফেলেছি। সো সেই লিগেসিতে আজকে ইউ আর মাই গেস্ট। শুরুতেই জানতে চাইবো ইলেকশন বিজনেস কেমন যাচ্ছে? Thank you so much, Rashid. I think I should say that I'm happy to be here. নাইস। যদিও আমাদের আনুষ্ঠানিক প্রচার শুরু হবে 22 তারিখ থেকে এবং 21 তারিখে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সো ইলেকশন অ্যান্ড প্রতীক সিম্বল ইজ এ গ্রেট থিং। আমি যেহেতু স্বতন্ত্র, তো আই হ্যাভ এ প্রিভিলেজ। আমার জন্য প্রায় 26টা প্রতীক বরাদ্দ আছে এবং আমি একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওখান থেকে একটাই বেছে নিব। এখন পর্যন্ত এলাকায় সবচেয়ে হাইয়েস্ট ভোট আসছে আমার ফুটবল নেওয়ার জন্য। আচ্ছা, কেন ফুটবল, কেন এটা একটু শুনি। আই থিঙ্ক ওখানে যতগুলো অপশন দেওয়া ছিল এবং এভরিথিং, ফুটবল হ্যাজ এ ইউনিভার্সাল অ্যাপিল। এটা সার্বজনীন, ইটস এ ভেরি পজিটিভ সাইন। ফুটবল এমন একটা খেলা বাংলাদেশে, বিশেষ করে আমার এরিয়াতে এটা অত্যন্ত জনপ্রিয়, ইটস ডেফিনেটলি মোর দেন ক্রিকেট। অ্যান্ড সামনে যেহেতু বিশ্বকাপ ক্রিকেট ফুটবল আসছে, তো আমার অঞ্চলে এটা বিখ্যাত হচ্ছে প্রত্যেকের বাসার ছাদে বিশাল বিশাল পছন্দের দলের দেশের পতাকা উড়ানো, মানে মেগা সাইজ আর্জেন্টিনা, ব্রাজিল। এটা তো পুরা ঢাকারই কালচার। এক্স্যাক্টলি। তো আমিও, আমাদের মিরপুর হচ্ছে মিরপুর অ্যান্ড সাভারের একটা অংশ, ইটস এ পার্ট অফ ইট। তো ফুটবল দেখলাম, ফুটবল ব্রিংস পজিটিভনেস। ফুটবল খেলা দেখতে গেলে মানুষ খুশি হয়। আমি নিজেও বার্সেলোনার সাপোর্টার, মেসির ভক্ত। ওকে, এটা বললে আবার মানে যারা মেসির ভক্ত না তাদের ভোট চলে যায়, যদি বলে দিলেন যে। অসুবিধা নেই। আচ্ছা, আমি মেসির ভক্ত, তো আর্জেন্টিনা পরে, মেসি আগে। আচ্ছা, মেসি যখন বার্সেলোনা ছিল, বার্সেলোনার ভক্ত আমি। বাট ইউ নো, ছোটোবেলা থেকে আমার যে বেড়ে ওঠা, বাংলাদেশের সব শ্রেণীর লোকের মতোই আমিও ব্রাজিলের অন্ধভক্ত ছিলাম। আচ্ছা। বাট যখন পরিণত হলাম তখন স্কিল বুঝে মেসির দিকে আমি চলে গেলাম। এনিওয়েজ, থিং ইজ, আমার এলাকায় ফুটবল শুধু এই ব্যাপারটা না, এখানে কিছু সিম্বলিক ব্যাপার আছে। অর্থাৎ আমি যেহেতু নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছি, আমি মনে করি ফুটবলে যেই ম্যাচে জয়লাভ করা হয় এবং কখনো কখনো সেটা দুর্দান্ত একটা ফ্রি কিকের মাধ্যমে, আমার এখানে কিছু সিম্বলিক জিনিস থাকবে। অর্থাৎ একটা ফ্রি কিক আমার এলাকা থেকে দূর করবে মাদক, সন্ত্রাস এবং সকল পঙ্কিলতা। তো দিস ইজ ভেরি, আমি বলবো যে আইডিয়ালিস্টিক ব্যাপার। আমি এখানে কিছুটা কানেক্ট করব
যে পজিটিভনেসের সাথে এলাকার সোসাইটিতে আমরা কি করতে পারি। শিওর। আর আশা করি এপিসোডটা যখন অন এয়ার হয়ে যাবে তখন প্রতীক বরাদ্দ সব কিছু ফাইনালাইজ হয়ে যাবে। অ্যান্ড আই উইশ যে আপনি যেভাবে বললেন স্পিরিট নিয়ে ফুটবল প্রতীকটা পেয়ে দুর্দান্ত ফ্রি কিক দিয়ে স্টার্ট করে দেন ইলেকশন জার্নি। থ্যাংক ইউ। আর এবার একটু কনস্ট্রাকটিভ কোয়েশ্চেনে আসি। ধরেন আপনি যেই আসনটাতে স্বতন্ত্র নির্বাচন করছেন, ঢাকার যতগুলো আসন আছে সবগুলো আসনের মধ্যে বলা চলে একদম টপ হাইপড এবং আলোচিত একটা আসন। কারণ আমরা জানি ব্যারিস্টার আরমান এবং আরেকজন যিনি প্রার্থী আছেন সানজিদা তুলি বিএনপির, তারা সেখানে লড়াই করছেন এবং এই দুজনকে নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, হাড্ডাহাড্ডি কথাবার্তা হচ্ছে, সবাই বলছে কেউ কাউকে ছাড় দিবে না এবং আলোচনা আসলে দুজনকে নিয়ে। এবং সেই আসনে আপনি 3 নম্বর ব্যক্তি হিসেবে, আমি ধরে নিচ্ছি 3 নম্বর ব্যক্তি হিসেবে স্বতন্ত্র প্রার্থী। আমার প্রশ্নটা হচ্ছে যারা ঢাকা 14-র অডিয়েন্স আছে তারা তো দেখবেই, এর বাইরে যারা আছে তারা সবাই হয়তো এই কোয়েশ্চেনটা করবে যে এই দুইজনের ওপরে এই লোকটাকে কেন আমরা আসলে ভোট দিব। সো ওয়াই ডু ইউ থিঙ্ক মানুষজন কেন ব্যারিস্টার আরমান এবং সানজিদা তুলিকে বাদ দিয়ে আপনাকে পিক করবে ভোটিংয়ের জন্য? ওয়েল, এইটা বলতে গেলে অনেক কথাই বলতে হবে, বাট ওভারঅল আমি বলবো এই মুহূর্তে না, বা আমরা তো এখন মিডিয়ার অ্যান্ড টেকনোলজির যুগে, তো মিডিয়া হাইপ বলে একটা কথা থাকে। কিন্তু যখন নির্বাচনের প্রশ্ন আসে এবং বিশেষ করে ঢাকার নির্বাচন, তখন কিন্তু অনেক আমাদের স্ট্যাটিস্টিক্স পিছনের ইতিহাস টানতে হয়। তো এই আসনের গুরুত্ব বলতে গেলে, এটা মিরপুর বলতে আমরা যদি ধরি তাহলে স্বাধীনতার পর বাংলাদেশ হওয়ার পর এটা ছিল পুরো বৃহত্তর মিরপুর একটা আসন, ঢাকা 11। পরবর্তীতে এটা জনসংখ্যার কারণেই ভেঙে আসন পুনর্বিন্যাসে ঢাকা 14-তে রূপান্তরিত হয় 2008 থেকে। কিন্তু 2008-এর আগে যতগুলো ইলেকশন হলো নির্বাচন, তখন এটা একটাই আসন ছিল, ঢাকা 11। আচ্ছা। তো 1979-র দ্বিতীয় সংসদ নির্বাচন থেকে, অর্থাৎ বিএনপির জন্মলগ্ন পরবর্তী যে প্রথম সংসদ নির্বাচন হয়, এই আসনে আমার মরহুম বাবা এসে খালেক প্রথম অংশগ্রহণ করেন এবং উনি ধানের শীষের সংসদ সদস্য নির্বাচিত হন। তো বলার অপেক্ষা রাখে না যে এই অঞ্চলে আমাদের গ্রামের বাড়ি বা হোয়াট এভার দেশের বাড়ি, মানে আমরা এখানকার স্থানীয় আদিবাসিন্দা বা ঢাকাইয়া, ওকে, যদি আমরা বলি মিরপুরিয়ান, হ্যাঁ মিরপুরিয়ান, বৃহত্তর মিরপুরবাসী ওখানে। তো সেই হিসাবে আমার আব্বা প্রথম নির্বাচিত হন 79-তে। পরবর্তীতে 2008-এর আগ পর্যন্ত উনি 5 বার সংসদ সদস্য নির্বাচিত হন। ওই সময় 79-তে মিরপুর একটি পৌরসভা ছিল, ঢাকা সিটি কর্পোরেশন আলাদা ছিল, মিরপুর আর গুলশান আলাদা ছিল। তো পরবর্তীতে এটা ঢাকা সিটি কর্পোরেশনের সাথে মার্জ করে, অর্থাৎ নাগরিক সুবিধা সহ পপুলেশন ওয়াইজ এটা আরও আপলিফটেড হলো আর কি, শ্রেণীবিন্যাস। তো ধীরে ধীরে তখন মিরপুর যেহেতু শুধু একটা পৌরসভা, স্বাভাবিক কারণে বুঝে নিতে হবে 80-র দশকের মিরপুর খুব অনুন্নত ছিল, অর্থাৎ এখানে নাগরিক সুবিধা কিছুই ছিল না। মূল রাস্তা বা প্রধান সড়ক মাত্র 2টি, বাকি সবই কাঁচা সড়ক। জনগণের আধুনিক সুযোগ সুবিধা যেমন সোডিয়াম লাইট তো দূরের কথা, টিউব লাইটও সব জায়গায় ছিল না, অর্থাৎ স্ট্রিট ল্যাম্প নাই। তো ড্রেনেজ সিস্টেম, পানি, সব কিছুই মানে খুব অপ্রতুল ছিল। তো ধীরে ধীরে বাংলাদেশের উন্নয়নের সাথে, আমরা তো জানি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা, ওনার আমল থেকেই মূলত বাংলাদেশের উন্নয়নটা বৈপ্লবিক, যেটা রেভলিউশনারি ডেভেলপমেন্ট শুরু হয়। তো ওই সময় মিরপুর ডেভেলপ করা শুরু করলো, যেহেতু এটা রাজধানীর একটা অংশ। আর যেহেতু আমার বাবা আলহাজি এসে খালেক সাহেব উনি বারবার নির্বাচিত হচ্ছিলেন পরপর, তো 5 বার নির্বাচিত হওয়ার কারণে এখনকার যে মিরপুর আমরা দেখি, যেটাকে আমরা বলি তিলোত্তমা মিরপুর, সেই তিলোত্তমা মিরপুরের প্রধান রূপকারী ছিলেন এসে খালেক। তো দীর্ঘ 5 দশক উনি সংসদ সদস্য থেকে এবং সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়র উনি ছিলেন। সেই সময়ে এই মিরপুর কিন্তু সেই গ্রামীণ মিরপুর থেকে আধুনিক তিলোত্তমা মিরপুরে রূপান্তরিত হয়। অর্থাৎ আমরা এখন দৃশ্যমান যেসব আইকনিক আইটেমগুলো মিরপুরে দেখা যায়, যেমন ক্রিকেট টেস্ট ভেনিউ শেরেবাংলা স্টেডিয়াম থেকে ন্যাশনাল সুইমিং পুল, ইনডোর স্টেডিয়াম, গাবতলী বাস টার্মিনাল, দেশের সর্ববৃহৎ ক্যাটেল মার্কেট বা গবাদি পশুর হাট, পাশাপাশি এখানে জাতীয় চিড়িয়াখানা আছে, বোটানিক্যাল গার্ডেন আছে, এই সব কিছু এবং এগুলোর সংস্কার,
স্থাপন সবই আমার বাবা যখন সংসদ সদস্য ছিলেন এসে খালেক, তার আমলে এগুলো কিন্তু উন্নয়ন ঘটে। পাশাপাশি এখানে সরকারি অনেক জমি ছিল, প্লট ছিল, যেগুলা আমরা বলি যে 1947 বা পাকিস্তান আমলে দেশ বিভাগের পর 71-এর স্বাধীনতা যুদ্ধের পর যারা আমাদের দেশ ত্যাগ করে চলে যায়, তাদের রেখে যাওয়া প্লটগুলোতেই আমরা যারা অগ্রাধিকারের ভিত্তিতে যেখানে বসবাস করতেন, তাদের কোনো স্থায়ী সরকারিভাবে বরাদ্দ ছিল না। এটা একটা মূল সমস্যা ছিল মিরপুরের, যে হাজার হাজার প্লট কিন্তু এক সেন্সে বলা যায় পরিত্যক্ত সম্পত্তিতে অবৈধভাবে বসবাসকারী। তো এটার স্থায়ী সমাধানের কোনো উপায় সরকার দিচ্ছিল না। তো সেই 80-র দশক থেকে শুরু করে 90 দশক লাগে এই পুরোটা আমার বাবার এমপি থাকাকালীন সময়ে এই পূর্ত মন্ত্রণালয়ের অধীন এই 1.5 কাঠা 2 কাঠার প্লট, যেগুলো পরিত্যক্ত সম্পত্তি হিসাবে সরকারি খাতায় ছিল, সেগুলো যে যেখানে ছিলেন তাদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে কিস্তির বন্দোবস্তের মাধ্যমে সহজ কিস্তিতে তাদেরকে বরাদ্দ দেওয়া হয়, এবং সেই বরাদ্দর মাধ্যমে তারা সেই এক টুকরো প্লটের বা জমির মালিক হন। যেখানে এখন মিরপুরের যে আবাসন শিল্প, এই হাউজিং সেক্টর যে ফ্লারিশ করলো, তার মূল কারণই কিন্তু এটা। এই 1.5 কাঠা 2 কাঠার প্লটে ধীরে ধীরে এখানে গড়ে উঠতে থাকে আবাসন শিল্প, এবং মিরপুর হতে থাকে আধুনিক। মিরপুরের অর্থনৈতিক মূল্য সমৃদ্ধি হতে থাকে মিরপুর। এই সমৃদ্ধ মিরপুর বলতে এখানে বিভিন্ন ধরনের জনসংখ্যার, যেমন এই নতুন আবাসনের কারণে জনসংখ্যার যেমন বৃদ্ধি পেতে থাকে, মানে অর্থাৎ ক্লাস্টারিং যেমন বাড়তে থাকে মিরপুরে, ঠিক তেমনি এটার চাহিদা অনুযায়ী এখানে গড়ে উঠতে থাকে বিভিন্ন ধরনের বিপণী কেন্দ্র, শপিং মল। তো মিরপুরকে কেন্দ্র করে একটা অর্থনৈতিক প্রবাহ গড়ে ওঠে। তো আজকের যে মিরপুর আমরা দেখছি, দিস ইজ ওয়ান অফ দ্য ডেন্সলি পপুলেটেড এরিয়া অফ ঢাকা। অফকোর্স, অ্যান্ড হার্ট অফ দ্য মিরপুর, হার্ট অফ দ্য সিটি বলি আমরা। পশ্চিম দিকে যদিও অবস্থিত ঢাকার, তুরাগ নদীর পাশে। তো উত্তরাঞ্চলের 34টি জেলা থেকে প্রবেশপথ কিন্তু এই টার্মিনাল বা এই ঢাকার প্রবেশপথ হচ্ছে মিরপুর। তো সেই মিরপুরের উন্নয়নের শীর্ষে যখন মিরপুর যায়, পুরোটা সময় কিন্তু আমার পরিবার, অর্থাৎ আমার বাবা এখানে সংসদ সদস্য ছিলেন। তো আমরা 6টি সংসদে আমাদের পরিবার প্রতিনিধিত্ব করে, একবার আমার ভাই, 5 বার আমার বাবা। অর্থাৎ 2008-এর আসন বিন্যাসের আগ পর্যন্ত, এই ঢাকা 14 হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমরাই মূল উন্নয়নের রূপকার, বা আমাদের দ্বারাই সমস্ত উন্নয়ন, অর্থাৎ নতুন স্কুল প্রতিষ্ঠাকরণ, এমপিওভুক্তকরণ, শিক্ষকদের চাকরি এমপিওভুক্তকরণের আওতায় আনা, তাদের নতুন নিয়োগ দেয়া, ভবন নির্মাণ, সম্প্রসারণ, মিরপুরে হযরত শাহ আলীর মাজার আছেন, এটারও সংস্কার করা হয়, বাংলা কলেজের রাস্তা প্রশস্ত করা হয়, রোকেয়া সরণি যে রাস্তাটা আমরা এখন দেখি আগারগাঁও থেকে মিরপুরের সংযোগ, এটাও সেই সময় তৈরি করা হয়। তারপর 60 ফিট যে এখন রাস্তা দেখা যায়, এই 60 ফিট রোডটাও দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2001-এ যখন প্রধানমন্ত্রী, ওনার মেয়াদের শেষ সময়ে এসে উনি 3টে দাবি আমরা দেই তার কাছে। সেই 3টা দাবির মধ্যে আমার বাবার দেয়া 3টা সংযোগ রাস্তা তখন নতুনভাবে একনেক কর্তৃক অ্যাপ্রুভড হয়। পরবর্তীতে এই রাস্তাগুলোই হচ্ছে গ্রামীণ ব্যাংক থেকে 60 ফিট, 60 ফিট থেকে আগারগাঁও রেডিও অফিস পর্যন্ত। তো দেখা যাচ্ছে যে এই সব উন্নয়নে কিন্তু আমার আব্বার হাতে করা। পরবর্তীতে আসন পুনর্বিন্যাসের পর 2008-এও, অর্থাৎ ফ্যাসিস্টের সময় যে 2টি নির্বাচন হয়, যেগুলো সবই ছিল নিয়ন্ত্রিত, তার মধ্যে নিশীথ রাতের নির্বাচন 2018-তে আমি নিজে থানায় শীর্ষের প্রার্থী ছিলাম। আমার প্রাপ্ত ভোট যত বেশি থাকুক, আমাকে দেখানো হয়েছে 55,000, সেই 2 ঘন্টার নির্বাচনে 55,000 ভোট আমি প্রাপ্ত হই। ও, এটা কিন্তু বেশ ভালো একটা স্ট্যাটিস্টিক্স, কারণ ওইটা আমার এখনও মনে আছে, যদিও আমার বয়স তখন অনেক কম ছিল। বাট সকালের ফার্স্ট আওয়ারের পরে বিএনপি ইলেকশন বয়কট করলো, তো ওই টাইমের মধ্যে 55,000 ভোট, ইট মিনস আ লট, অফকোর্স। অ্যান্ড সবচেয়ে বড় কথা, ওখানে 3টি আসন তখন হয় আমাদের, ঢাকা 14, মিরপুর, শাহ আলী, দারুসালাম ও রূপনগরের অংশ নিয়ে গঠিত হয় তখন, সাথে সাভারের কাউন্দিয়া ইউনিয়ন সংযুক্ত হয়। তো এখান থেকে আমাকে 54,900 ভোট আমি প্রাপ্ত হই। আশেপাশে আরও 2টি আসন, যেটা অর্থাৎ পল্লবীকে বলা হয় ঢাকা 16, পল্লবী অংশ, আর এদিকে শেওড়াপাড়া কাফরুল, যেটা বিআরটিএ সহ 14 নম্বর, এটা হচ্ছে ঢাকা 15। তো ওই 2টি আসনের প্রাপ্ত ভোটের চাইতে এখানে ভোটের অধিকার, মানে ভোটাধিকার বেশি হয় স্বাভাবিক কারণে। তো এর ক্ষেত্রে আমার পরিবারের এবং আমাদের জনপ্রিয়তা সহজেই অনুমেয়। তো এইখানে এখন যেটা বলা হচ্ছে, আসলে এটা ঘটনা কিন্তু সত্যিকার অর্থে তা না।
আমি ফ্যাসিস্টের 17 বছর আমি ওই এলাকায় যেহেতু 18 সালের সর্বশেষ প্রার্থী আমি ছিলাম, তার আগে 2008-এও বিএনপির প্রার্থী আমার বাবা ছিলেন, 2001-এও আমার বাবা এমপি ছিলেন, 1996-তেও আমার পরিবার ছিল, তার আগেও আমার বাবা। এখানে কিন্তু আমাদের পরিবারই এখানে প্রতিনিধিত্ব করে আসছে সংসদে জনগণের প্রতিনিধি হিসাবে। তো স্বাভাবিক কারণে 5ই অগস্টের এই দ্বিতীয় স্বাধীনতা বা বাংলাদেশ পর যে কাঙ্ক্ষিত সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য যেখানে পুরো বাংলাদেশ অপেক্ষা করছে যে একটা ক্রেডিবল ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, তো সেই ইলেকশনে স্বাভাবিক কারণে 82টি মামলা আমার তখন মাথায়। তো স্বাভাবিক কারণে আমি কিন্তু সর্বশেষ প্রার্থী হিসেবে সেখানে অগ্রাধিকারের ভিত্তিতে অগ্রগামী ছিলাম। তো যে কোনো কারণেই হোক 2025-এর ঈদের পর জামাত ইসলামী যখন তাদের প্রার্থিতা ঘোষণা করে, তখন 8 বছর আয়নাঘরে আটকে থাকা ব্যারিস্টার আরমান মীর কাসেম সাহেবের ছেলে তার নাম ঘোষণা করে। কিন্তু সে একদমই ওখানে নতুন। ঢাকা 14-র স্থানীয় জামাত ইসলামীর কোনো রাজনীতিতে সে কখনোই জড়িত ছিল না, এবং 8টি বছর যার জীবনের কেটে গিয়েছে একটি বন্দি 10/8 একটি ঘরে। স্বাভাবিক কারণে সে তো আর বাস্তবে তখন ছিল না অ্যাক্টিভ, এবং সেও অন্য এলাকার অধিবাসী, যদিও এখন মিরপুরে তাদের বর্তমান ঠিকানা, এবং তার দেশের বাড়িও অন্য এলাকার মানিকগঞ্জের। সেও এখানে নতুন। পাশাপাশি বিএনপি থেকে আমিও মনোনয়ন প্রত্যাশী ছিলাম, কিন্তু যাকে দেয়া হয় মায়ের ডাকে সানজিদা ইসলাম তুলি, সেও কিন্তু তেজগাঁয়ে কাজ করছিলেন। তার ভাই তেজগাঁ বিএনপির 38 নম্বর ওয়ার্ডের জয়েন্ট সেক্রেটারি ছিলেন সুমন, যে কিনা গুমের শিকার হন, এবং মায়ের ডাকের কার্যক্রমও কিন্তু তেজগাঁ ভিত্তিক ছিল। তার বাবাও তেজগাঁর চেয়ারম্যান ছিলেন, সব কিছু তার তেজগাঁ কেন্দ্রিক ছিলেন। কিন্তু হঠাৎ করে মনোনয়ন ঘোষণা যখন বিএনপি করে, তার 1 মাস আগে তাকে এখানে ইন্ট্রোডিউস করানো হয় সম্ভাব্য প্রার্থী হিসাবে। অর্থাৎ আমি বলতে পারি এটা লেট অক্টোবর এন্ড। তো আকস্মিকভাবে যেই এলাকাটি স্থানীয় অধিবাসী দ্বারা বা আদিবাসিন্দা দ্বারা অধ্যুষিত, আমাদের টোটাল পপুলেশনের বা ভোটার হচ্ছে 4,56,000, তার প্রায় 50% মোর দেন 45% হচ্ছে লোকাল। হ্যাঁ, তো এই লোকাল নেটিভরা এখানে বারবার প্রমাণ করেছেন লোকাল লোক, বিশেষ করে আমার বাবা ছাড়া, এই পরিবার ছাড়া আর কেউ নির্বাচিত হয়নি। একবার শুধু হয়েছে 1996-তে আওয়ামী লীগের তৎকালীন কামাল মজুমদার। এমনকি ডক্টর কামাল হোসেন এখানে 2বার পরাজিত হন, একবার আমার বাবার কাছে, একবার প্রয়াত হারুন মোল্লার কাছে। তো স্থানীয় লোক স্থানীয়র বাইরে এখানে কাউকে আমলে নেয় না। দিস ইজ ভেরি নোন ফ্যাক্ট ফর মিরপুর অ্যান্ড ফর দ্য সাউদার্ন পার্ট, দ্যাট ইজ ওল্ড টাউন। পুরান ঢাকাও কিন্তু একই কালচার। পুরান ঢাকাবাসীরা কখনো ঢাকার লোক ছাড়া, বাইরের লোক ছাড়া অ্যালাউ করে না। তো যাই হোক, এবার একটি ব্যতিক্রম আসলো বলেই এই মনোনয়ন নিয়ে অনেক কিছু হয়েছে। আমি তখনও দলের দারুসালাম থানার আহ্বায়ক। এই কোয়েশ্চেনগুলোতে আসবো, ডেফিনেটলি এই প্রসঙ্গে আসবো আপনার যে ইয়েতে। সো আপনার কনফিডেন্ট, আই ক্যান সি ইউর স্পিরিট, এটা খুব ভালো ব্যাপার যে আপনি দুইজন খুব হাইপড যারা আছে একটা খুব চুলচেরা বিশ্লেষণ করলেন যে কেন দে উইল নট গেট দ্য ভোট অ্যান্ড ইউ উইল গেট দ্য ভোট অ্যান্ড পাবলিক অ্যাটেনশন। আই উইশ যে এটা বাস্তবায়ন আমরা দেখি। একটা একটু কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে আপনাকে আমরা কয়েকদিন আগে দেখলাম যে আপনি সপরিবারে জনাব তারেক রহমানের সাথে দেখা করে আসলেন, এবং সেটা কি একটু আমাদেরকে বলা যাবে? দেখা করার সময় মিটিংয়ে কী নিয়ে কথা হয়েছে, বা আপনি কি আবার মনোনয়ন প্রত্যাশা করেছিলেন কি না? না, মনোনয়ন এইবারই প্রথম ব্যতিক্রমভাবে বিএনপি প্রথমে 237টি আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা দেন। পরবর্তীতে সেই সম্ভাব্য প্রার্থীদেরকে মনোনয়ন দেওয়া হয়। তো ওভারঅল দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে বিএনপি প্রাক নির্বাচন সময়ে কিন্তু নমিনেশন ঘোষণা করলো। আগে আমরা সচরাচর যেটা দেখেছি, মনোনয়নপত্র বিক্রি করা হতো আগ্রহী প্রার্থীদের কাছে, তাদের ভিতর থেকে সাক্ষাৎকারের পর মনোনয়ন দেওয়া হতো একজনকে। এই প্রথম যে তারা আগেই চুলচেরা যা না হোক বিশ্লেষণ করে সম্ভাব্য, যেহেতু ওয়ার্ডটা সম্ভাব্য মিনস প্রবাবল, তো প্রবাবল ক্যান্ডিডেট তারা ঘোষণা করে। এবং নির্বাচন কমিশনের ঘোষিত যে ইলেকশন স্কেডিউল ছিল তফসিল, সেই তফসিলে সর্বশেষ তারিখ ছিল 29শে ডিসেম্বর।
সেখানে যেহেতু সম্ভাব্য তালিকায় আমার নাম ছিল না, একইভাবে চূড়ান্ত মনোনয়ন যখন দেয়া হলো তখনও যেহেতু আমি মনোনয়ন পাইনি, বিধায় শেষ তারিখে আমার যেহেতু আগ্রহ ছিল নির্বাচনে অংশগ্রহণ করার এবং জনগণের দাবি ছিল, তো আমি শেষ তারিখে 1% সমর্থকের সমর্থন নিয়ে স্বাক্ষর সহ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিই। মনোনয়ন বাছাইয়ের সময় 1% যে জমা দেওয়া হয়, অর্থাৎ 4,560টি, সেই তারা যেটা করেন নিয়ম অনুযায়ী 10 জন সমর্থকের নাম র্যান্ডমলি লটারির মাধ্যমে তারা বেছে নেন। ওকে। বেছে নিয়ে তারা সরেজমিনে তাদের ঠিকানায় গিয়ে তাদের কাছে আবারও সেই সমর্থনের বিষয়টি তারা লিখিত এবং ভিডিও রেকর্ডিং করে আনেন। আচ্ছা, এটা কিন্তু জানতাম না। এটাই হচ্ছে পদ্ধতি। তো এই পদ্ধতিতে আমার ক্ষেত্রে যেটা হয়, বাছাইয়ের দিন, বাছাই ছিল 3 তারিখ, সেই 3 তারিখ বাছাইয়ের দিন আমার ক্ষেত্রে যেটা হয়েছে, 10 জনের মধ্যে 9 জনকে তারা সঠিকভাবে পেয়েছে সরেজমিনে, একজনকে তারা ওই স্থানে পাননি। বিধায় যখন তারা এটা উঠালেন রিটার্নিং অফিসার সহকারী ঢাকা বিভাগের, তখন তারা প্রত্যাখ্যান করার আগে আমি বললাম যে ওই ব্যক্তিকে আমি এখানে হাজির করেছি। তখন তিনি বললেন ঠিক আছে, শর্ত সাপেক্ষে ওনার স্বাক্ষর নিয়ে আমরা এটা গ্রহণ করলাম। এছাড়া আমার অন্য কোনো বিষয় ছিল না। সো আমার মনোনয়নটা শর্ত সাপেক্ষে ছিল। পরবর্তীতে আমি যখন তাকে হাজির করলাম, সহকারী রিটার্নিং অফিসার যে কোনো কারণেই হোক, উনি বলছেন তার নাম, ভোটার নাম্বার খুঁজে পাচ্ছেন না সার্ভারে, তার আইডি নাম্বারের সাথে মিল পাচ্ছে না, কিন্তু তাকে সামনাসামনি ডেকে আর জিজ্ঞাসা করলেন না। তা আমরা অনেকক্ষণ চেষ্টা করার পরও ব্যর্থ হই বোঝাতে, এবং সেই অবস্থায় আমার এটা প্রত্যাখ্যান করা হয়। তা আমি যথারীতি আপিল করি। আমার আপিলের তারিখ ছিল 12 তারিখ। আপনার মনে পড়ে কি না, আমাদের ঢাকা 9 আসনে তাসনিম জানারও একই ঘটনা ছিল। হ্যাঁ, একই ঘটনা। আমি ওই প্রসঙ্গেই আসতে চাচ্ছি। তার ছিল 2টি, আমার একটি মাত্র। তো যাই হোক, আপিলে দেখলাম ইলেকশন কমিশন ফুল বোর্ড উইথ সিইসি তারা খুব লিবারেল ছিলেন এই বিষয়টি নিয়ে, যে আপনি কয়জনেরটা পাওয়া গেল, মোর দেন 50% হলেই তারা অ্যালাউ করছিলেন। তা আমার তো 90% ওকে ছিল, অনলি 1% আমার ছিল না আউট অফ 10। সাথে সাথে এটা আপিল গৃহীত হয়। যেহেতু আপিল গৃহীত হলো, তো আমি বৈধ প্রার্থী হয়ে গেলাম। তা আমি তখনও বিএনপির আহ্বায়ক। তো বৈধতা পাওয়া যেদিন পেলাম, সেই দিনই আমি আমাদের চেয়ারপারসনের কার্যালয় থেকে ফোন পাই দেখা করার জন্য। তো এই জন্যই আপনি যেটা বললেন, আসলে তখন আমি বৈধ প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী হয়ে গেলাম। আচ্ছা, সেই কারণেই তার সাথে আমার এই সাক্ষাৎটি হয়। সাক্ষাতের আর কোনো হেতু বলা যাবে ক্যামেরার সামনে? ও সাক্ষাৎটি ছিল নির্বাচন কেন্দ্রিক, মানে আমি যেহেতু দলীয় একজন কর্মী, এত সুদীর্ঘ 33 বছর ধরে আমি জড়িত। আমি যেটা প্রেডিক্ট করলাম, কারণ আপনি যেহেতু ওই যে আবারও ওই হাইপড একটা সেট যেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, আপনি যেহেতু ওখানে স্বতন্ত্র দাঁড়িয়ে গেলেন এবং আপনার আগেকার এতক্ষণ যা যা কথা বললেন সেই অনুযায়ী তো আসলে বোঝা যাচ্ছে যে ইউ হ্যাভ আ ভেরি গুড পোটেনশিয়াল। আমাদের মনে হয়েছিল হাইকমান্ড থেকে আপনাকে অনুরোধ করা হয়েছে ইলেকশন না করার জন্য, এমন কোনো কিছু? না, এটা তো স্বাভাবিক। দলের চেয়ারপারসন তো চাবেন দলের মধ্যে কোনো বিভাজন যাতে না হয়। বিভাজনে একই অনুসারীরা 2 ভাগে যদি বিভক্ত হয়, এটা সমস্যা। পক্ষ তো সেটা সুবিধা নিতে পারে, রাইট, ভোট সুইং হয়ে যায়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ওনারা ডেফিনেটলি আমার সাথে বিস্তারিত অনেক কিছু নিয়েই, আসন ভিত্তিক নির্বাচন নিয়ে সব কিছুই, পরিসংখ্যান নিয়ে সব কিছুই খোলামেলা আলোচনা হয়। ওনার পক্ষ থেকে তাই অনুরোধ ছিল যে আমি যাতে বিবেচনা করি প্রত্যাহার করার জন্য। তো যাই হোক, সামগ্রিক আমার এলাকাবাসী ভোটার যারা আছেন, যারা দীর্ঘদিন ধরে 17 বছর বিভিন্ন সময়ে বারবার গ্রেফতার হয়েছেন, ফ্যাসিস্টের সময় নির্যাতনের শিকার হয়েছেন, ক্রসফায়ারেও শিকার হয়েছেন, কেউ কেউ গুমও হয়েছেন, এমনকি নির্যাতনের শিকার হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। তো তাদেরকে আমি ওই 17 বছর, যেহেতু আমি সর্বশেষ সংসদ সদস্য নির্বাচন করি, সংসদ নির্বাচনের কারণে আমি অভিভাবকের মতোই তাদেরকে আমি তাদের তদারকি না, তাদের পরিবার সহ গ্রেফতারকালীন সময় তাদের আইনি জামিন লাভের চেষ্টা, আইনি প্রক্রিয়া, জেলখানায় তাদের যাতে সুব্যবস্থা থাকে সেটার তদারকি, তাদের পরিবার ওই সময় যখন একজন ব্যক্তি 9 মাস জেলে থাকেন, তার তো আয় বা তার সব কিছু বন্ধ হয়ে যায়, আয়ের ব্যবস্থা। তো ওই সময় তার পরিবারের পাশে থেকে
তাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা এই সব কিছু আমি আর্থিকভাবে সহায়তা করে আসছি। আমার পুরো সংসদীয় আসনের যত কর্মী ছিলেন এই 17টি বছর আমি কিন্তু এটা করেছি। করার ফলে তাদের দাবিটা বেশি ছিল যে ওই সময় আপনি আমাদের প্রতি যে মানবিকতা দেখালেন, আমরা মনে করি যে এখন আপনি আমাদের হয়ে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তো বিধায় আমি যেহেতু স্বতন্ত্র প্রার্থী ছিলাম, হ্যাঁ প্রত্যাহার তো এখনও সময় আছে 20 তারিখ পর্যন্ত, আগামীকাল পর্যন্ত। তো সেহেতু তাদের দাবির প্রেক্ষিতে পাশাপাশি আমার পরিবার, আমার আম্মা এখনও বেঁচে আছেন। আমি গত বছর আমার বাবা ইন্তেকাল করেন। আমার আম্মা, আমার ভাই সবার সাথে পরামর্শ করে এলাকাবাসীর ক্রমাগত দাবির প্রেক্ষিতে আমার সেই চেয়ারম্যান সাহেবের সাথে মিটিংও ফলপ্রসূ কোনো ফল আনতে পারেনি। আমাকে প্রার্থী হিসাবে আমাকে থাকতে হলো মাঠে। হয়তো বা এই কারণেই কিনা আমি হয়তো তার একদিন পরেই আমি বহিষ্কার হই হ্যাঁ, সমস্ত পদ থেকে। তো যাই হোক, এটাতেও যারা ভক্ত সমর্থকরা আছেন তারা তো আশা হতো না, কষ্ট পেয়েছেন আর কি। তা সেই থেকে আমি স্বতন্ত্র প্রার্থী। এখন প্রতীকের জন্য অপেক্ষা, তারপরে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। তবে হ্যাঁ, আমার জন্য এটা নতুন কিছু না, আমি তো আগেও বলেছি এটা আমার দ্বিতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ। এবং আমার পরিবারের পক্ষ থেকে নবম অর্থাৎ 9th টাইম আই এম গোয়িং টু পার্টিসিপেট ইন দ্য ন্যাশনাল পার্লামেন্ট ইলেকশন অন বিহাফ অফ মাই ফ্যামিলি ফর দ্য 9th টাইম। সো এই নবমবারের মতো যে পরিবার সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করে, আপনার বুঝতে হবে যে জনগণ বা এলাকার তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের লোকদের সাথে কতখানি সম্পৃক্ততা বা কানেক্টিভিটি আমাদের থাকতে পারে, এনগেজমেন্ট, অ্যান্ড দ্যাট এনগেজমেন্ট শোজ দ্য পজিটিভ এনগেজমেন্ট, নট নেগেটিভ। রাইট। আপনাকে একটা নাটশেল কোয়েশ্চেন করি। বৃহত্তর মিরপুরের আসলে অনেক অডিয়েন্স এবং তারা সবাই দেখবে এই এপিসোডটা, এটা তাদের জন্য একদম স্পেসিফিক 3টা পয়েন্টে, ইফ ইউ গেট ইলেক্টেড, আপনি যদি নির্বাচনে বিজয়ী হন, মিরপুরের কোন 3টা প্রবলেম নিয়ে আপনি প্রায়োরিটি বেসিসে কাজ করবেন? একদম নাটশেলে 1 2 3 3টা, মানে আপনার মতে মনে হয় যে এই 3টা ফার্স্ট প্রায়োরিটিতে আমার রাখা উচিত। আমি ইতিমধ্যে বিভিন্ন মিডিয়াতে সাক্ষাৎকার এটা বলেছি, তারপরও বলি, আমি এই সিদ্ধান্তে আসার আগে আমি গত একটি বছর, তা 5ই আগস্ট পরবর্তী সময়ে যে গণসংযোগ আপনারা দেখেছেন, প্রত্যেকটি ওয়ার্ড মহল্লাতে আমি উঠান বৈঠকের মতো মত বিনিময় সভা করি। এবং সেই মত বিনিময় সভায় আমার নির্বাচনী এলাকার 6টি ওয়ার্ড, 2টি ইউনিয়নে আমি যাই এবং স্থানীয় বিভিন্ন পেশাজীবী, দলীয় কর্মী না, সর্বস্তরের জনগণের কাছ থেকে আমি তাদের মুখ থেকে সমস্যাগুলো শুনে ওভারঅল পুরো আমার এরিয়াতে যে সমস্যাগুলোকে আমি চিহ্নিত করি, সেই সমস্যার উপরেই কিন্তু আমি বলেছি আগামীতে আমার প্রথম 3টি কাজ আমি ইতিমধ্যেই বলেছি। প্রথমটাই হচ্ছে মাদকের ছোবল থেকে মিরপুরকে মুক্ত করা, ঢাকা 14 আসনকে। দ্বিতীয়টি হচ্ছে সন্ত্রাসমুক্ত মিরপুর, এবং তৃতীয়টি হচ্ছে মিরপুরকে একটি আদর্শ বাসযোগ্য মিরপুর হিসেবে গড়ে তোলা রাজধানীর বুকে। 3 নাম্বারটা কভার্স অল। কিন্তু প্রথম 2টা অবশ্যই একটি সাংঘাতিক সমস্যা, অবশ্যই। এবং প্রতিটি এলাকাতেই যেটা দেখা যাচ্ছে, বিভিন্ন ইভেন তরুণীরাও এটা বলছেন যে আমাদের এরিয়াতে মাদকের স্পট সব জায়গাতেই বিক্রি হচ্ছে। এই স্পটগুলোকে মানে চিহ্নিত করে নির্মূল করা, অর্থাৎ এলাকায় যদি মাদক ক্রয় বিক্রয় না হয় তাহলে তো ওরা ব্যবহার করা তার জন্য টাফ হয়ে যাবে। খুব সহজে যখন আপনার বাড়ির কাছে মাদক বিক্রি হয় তার জন্য খুব ইজি হয়। সো ইয়াং জেনারেশন, তরুণ প্রজন্ম এই যে ড্রাগ অ্যাডিকশানে চলে যাচ্ছে, তো এই ড্রাগ অ্যাডিকশানকে নির্মূল করার জন্য আমি ওখানেও বলেছি যে আমাদের সমন্বিত কম্বাইনলি এফোর্ট দিতে হবে। আমরা যদি তরুণী সহ এলাকার মুরব্বী, সব পেশার সব ধরনের লোককে নিয়ে যদি সামাজিক একটি কমিটি করি, এলাকা ভিত্তিক, মহল্লা ভিত্তিক, সেই কমিটি কিন্তু খুব ইজিলি স্পটগুলোকে চিহ্নিত করে প্রশাসনের সহযোগিতায় সেটাকে এলাকাবাসী সমন্বিতভাবে এটাকে উচ্ছেদ বা প্রতিরোধ করতে পারবে। এই প্রতিরোধ কিন্তু কি ক্রিয়েট করবে, ওই অঞ্চলে যদি ক্রয় বিক্রয় বন্ধ হয়, পাশেরটা তো হবে, তার পাশেরটা তো হবে, তাহলে একটা বিশাল এরিয়া কিন্তু মাদকের স্পট না, শুধু মাদকের সহজলভ্য থেকে এটা কিন্তু বঞ্চিত হয়ে যাবে এরিয়ার যে কোনো অধিবাসী। তো ইন দ্যাট কেস এইভাবে কিন্তু আপনি পাশাপাশি ক্রাইমটাও কন্ট্রোল করতে পারছেন। সো এলাকাবাসী যদি, রেসিডেন্ট যারা আছেন, বাসিন্দারা যদি, আপনার মনে পড়ে কি না 5ই আগস্টের পট পরিবর্তনের পর দেশে যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
নিষ্ক্রিয় ছিল, তখন কিন্তু প্রত্যেক এলাকায় সারা রাত জেগে জেগে পাহারা দিত, মনে আছে আপনার? হ্যাঁ, ডাকাতি অবশ্যই, থেকে। কয়েকদিন আগের কথা হ্যাঁ, এটা। তো ওইখান থেকে কিন্তু আবারও ওই দৃষ্টান্তটা আসছে যে আমরা যদি একসাথে সবাই এরিয়া কমিউনিটি পুলিশের কাজ করি, কমিউনিটি পুলিশ কিন্তু করা হয়েছিল কিন্তু এফেক্টিভ ছিল না, তাহলে কিন্তু এটা সম্ভব হয়। তা আমি এটা বলেছি যে আমার কিছু আইডিয়া আছে মাদক নির্মূলের জন্য, আমি সবার সাহায্য নিব, নিয়ে আমার প্রথম কাজই হবে, যেহেতু এটা দাবিতে কিন্তু নাম্বার ওয়ানে এটা আসছে, মাদক মুক্ত মিরপুর। দ্বিতীয় হচ্ছে আমাদের এখানে প্রচুর বিপণী কেন্দ্র, শপিং মল, আমি আগেও বলেছি, অর্থনৈতিকভাবে এই অঞ্চলটা অত্যন্ত সমৃদ্ধ, এখানে প্রচুর ছোট ছোট ব্যবসা আছে, ক্ষুদ্র মাঝারি। তো এখানে অনেক নীরব চাঁদাবাজি হয়। তার উপর ফুটপাতের, যেমন আপনি জানেন যে ফুটপাতের প্রচুর দোকান বসে, হকাররা বসে, তো এদের উপর যে নীরব চাঁদাবাজি হয়, নীরব বলছে এই সেন্সে এরা কেউ থানাতে জিডি করে না, তারা চাঁদা দিয়েই ব্যবসা পরিচালনা করছে, এক ধরনের স্বীকৃত চাঁদা, বাট নীরবে। এটা কিন্তু নীরব ক্ষোভ আছে। তো এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো, তা শুধুমাত্র চাঁদাবাজি বলছি এটাই তো তা না, ক্রাইম বলতে তারও আছে। তা আমার উদ্দেশ্য হচ্ছে এখানে পার্সোনালি যে অপরাধের মাত্রাকে জিরো টলারেন্স, তো আমরা সুইজারল্যান্ড না, সম্ভব না, তো এটাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে চাই, এটা আমার টার্গেট বা লক্ষ্য। এই লক্ষ্যটা রাজধানীতে ডিএমপি, আমার ঢাকা উত্তর যেটা 26টি থানা, তা আমি যদি, আমার এখানে 3টি থানা আরেকটি অংশ, তো এই 3টি থানাতে যদি আমি অপরাধের মাত্রাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমার সফলতা চলে আসবে। রাইট। বনগা বলে একটা ইউনিয়ন রিসেন্টলি নতুন অ্যাড হয়েছে, সাভারের। তারা ওই আসনের সাথে যুক্ত হয়েছে। এই ভোটাররা, তাদের ভোটাররাও আশা করি এপিসোডটা দেখবে। তাদের জন্য হোয়াটস ইউর থিঙ্কিং, কী ভাবছেন? বনগাঁর আগে আমি বলবো 2008-এ কাউন্দিয়া ইউনিয়ন যুক্ত হয়েছে, যে কাউন্দিয়া ইউনিয়ন আমাদের মূল ভূখণ্ড থেকে, মিরপুরে 9 নং ওয়ার্ডের মূল ভূখণ্ড থেকে শুধু তুরাগ নদীর ওই পারে, রাইট। তাদের কোনো এই যাওয়া আসার যাতায়াতের জন্য কোনো সেতু বা ব্রিজ আজ পর্যন্ত নির্মিত হয়নি। তারা নৌকায় করে এই বর্ষাকালে ঝড়ের সময় তারা কিন্তু এই বিপদ মাথায় নিয়ে যাচ্ছে। এর কারণটা আপনি বলবেন যে কী কারণে? এই কারণটা হচ্ছে 2008-এ সংযুক্ত হওয়ার পর তো আর দেশে কোনো গণতান্ত্রিক সরকার ছিল না, ফ্যাসিস্ট ছিল, তো তারা কিন্তু এদিকে নজর দেয়নি। তারা এই আসন পুনর্বিন্যাসে কেরানীগঞ্জ থেকে এখানে এনে দিল, সাভার থেকে, কিন্তু উন্নয়নের কোনো চিন্তা করে নাই। তো এইটা যেমন গ্রামীণ জনপদ, একইভাবে বনগ্রামের বাসীরও তারা অবহেলিত, এখনও তাদের ভিতরে গ্রামীণ অবকাঠামোগত পরিবেশ আছে। তো দেখলাম তাদের সাথে মিশে আমাদের এই অঞ্চলের মেজরিটি লোক কিন্তু আত্মীয়তার সম্পর্ক আবার এই বনগাঁ কাউন্দিয়াতে তাদের আছে, অর্থাৎ তারা এই অঞ্চলের লোকের সাথে বৈবাহিক সূত্রে প্রচুর আত্মীয় স্বজন তাদের আছে। পাশাপাশি কাছের এলাকা হিসাবে তারা তাদের পেশা বা রুটি রুজি সংস্থান কিন্তু মিরপুরে করেন। তো আগে থেকে কিন্তু আমাদের একটা আত্মিক সম্পর্ক আছে, কিন্তু নাই যেটা, সেটা হচ্ছে নাগরিক সুবিধা থেকে তারা বঞ্চিত। তো যেহেতু তারা এখনও সিটি কর্পোরেশন আওতায় আসেনি, তাদের মূল দাবি হচ্ছে এখানে যে আমাদের নাগরিক সুবিধা থেকে তারা যে বঞ্চিত, এই সুবিধাগুলো তাদেরকে পর্যাপ্ত ব্যবস্থা করে দেওয়া, একটি ব্রিজের ব্যবস্থা করে দেওয়া, তারপর সেখানে ম্যাটারনিটি বা মাতৃসদন ক্লিনিক এটা নাই, সবাইকে এই পারে আসতে হয়। এক্স্যাক্টলি। তো এই যে তাদের মেইন ভাইটাল ইস্যুগুলো আছে, এটা নিয়ে আমি কাজ করছি যে আগামীতে কীভাবে এটাকে একটি অন্তত বেসিক যে তাদের চাহিদা, মৌলিক অধিকারের ন্যূনতম সেই অধিকারগুলো নিশ্চিত করার জন্য যেটা দরকার, সেটা নিয়ে কাজ করব। আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড শুনলাম, অনেক বছর ধরে আপনার ফ্যামিলি লিগ্যাসি রাজনীতির সাথে যুক্ত, এবং আপনার বাবাও এখনও মানুষের মুখে মুখে মুখেই তার নাম। এমন কোনো এক্সপেরিয়েন্স বাবার থেকে থাকে না যে পলিটিশিয়ান ফ্যামিলিতে অনেক রকম গল্প থাকে, বাবারা সময় দিতে পারে না, বাবাদের প্রতি অনেক অভিযোগ থাকে, কোনো ভালো এক্সপেরিয়েন্স বা ভালো কোনো অ্যাডভাইস বাবার থেকে যেটা এখন পর্যন্ত আপনি মেনটেন করেন? আমার ক্ষেত্রে ভিন্ন, কারণ হচ্ছে বাবা অনেক ছোটোবেলায়, অর্থাৎ ওই যে বললাম বিএনপির প্রতিষ্ঠা লগ্ন 1978, তখন আমি ক্লাস 3-তে। তো ওই সময়ে আমাকে আমার বাবা নিয়ে গেলেন আমাদের মিরপুর সেকশন 1-এ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আসলেন, তখন উনি প্রধান সামরিক আইন প্রশাসক, প্রথমবার প্রকাশ্য রাজনীতিতে আসলেন। বিশাল জনসভা ছিল, প্রায় লক্ষাধিক লোক, মিরপুর বাংলা একাডেমি স্কুল প্রাঙ্গণে। তো উনি প্রকাশ্য রাজনীতিতে যে শুরু করলেন, তো সেই জনসভাতে আমাকে আমার ভাইকে নিয়ে গিয়েছিলেন আমার বাবা, আমি তখন ক্লাস 3, ছবি আছে, আমি সালাম দিচ্ছি।
তো আমাদের ক্ষেত্রে যে বললাম যে পারিবারিক পরিবেশটা ওরকম রাজনীতিতে যে ছোটোবেলা থেকেই এই বিশাল এত লাখ লাখ লোকের মাঝখানে আমি মঞ্চে গিয়ে সালাম দেয়া, পাশে থেকে দেখা, বাট তখন তো এগুলো আমার যতটুকু স্মৃতিতে আছে এই স্লোগান বা বক্তব্য এটা তার এত মাথায় আসে নাই যে কি বলছে না বলছে। বাট কিন্তু এটা হচ্ছে যে বিশাল আয়োজন, ফুটবল খেলার স্টেডিয়ামের মতো, এবং উনি আসলেন প্রেসিডেন্ট জিয়া, ওনাকে দেখার যে আমারও উৎসাহ। তো তখনই কিন্তু আমার রক্ত মাংসে কিন্তু আব্বা একভাবে রাজনীতি প্রবেশ ঘটালেন কিন্তু সেই ক্লাস 3 থাকতেই। তারপর আসলো গণভোট, ওটা মনে আছে, গণভোটের সময়ও হ্যাঁ না একটা গণভোট আসছিল তখন। তো সেইটার যে প্রচারণায় আমি অংশ নিয়েছিলাম, আমার বাসার নিচেই হচ্ছিল অফিস। তো ভোট দিন, হ্যাঁতে ভোট দিন বা কিছু একটা ক্যাম্পেইনে আমি শরিক হই। আমি ক্লাস 4-এ পড়ি, অনেক ছোট। অনেক সময় এই স্মৃতিটা মনে আছে। পরবর্তীতে আমি সেই সৌভাগ্যবানদের একজন, আমি বিএফ শাইন স্কুল তেজগাঁতে পড়তাম। তো আমার পড়াকালীন সময় তো আমার বাবা সংসদ সদস্য হলেন। তো তখন রাষ্ট্রপতি হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনি আমাদের স্কুল ভ্রমণে আসবেন পরিদর্শন করতে। তো তখন আমাদের আজকের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান স্কুল ক্যাপ্টেন। ও আচ্ছা, স্কুলমেট তার মানে আপনারা। এক্স্যাক্টলি। কানেকশন কি তখন থেকে? উনি আমার সিনিয়র। আচ্ছা, স্কুল ক্যাপ্টেন। কত সিনিয়র? আমি তখন, উনি যখন 79-তে আমি ক্লাস 4-এ আব্বা নির্বাচিত হন। কিন্তু আমার ঘটনাটা হচ্ছে প্রেসিডেন্ট হিসাবে উনি আসলেন তখন আমি ক্লাস 6-এ। আচ্ছা, হ্যাঁ 6-এ তখন আমি, অর্থাৎ আমি ক্লাস 6-এ বা 5, আমি 5-এ। তো যাই হোক, উনি আমার সিনিয়র আর কি, মানে তাইলে কানেকশন হওয়ার। স্কুল ক্যাপ্টেন, মানে টোটাল বুঝতে পারছি। সব গ্রেড মিলে একজন স্কুল ক্যাপ্টেন, উনি স্কুল ক্যাপ্টেন। ও নাইস। তার বাবা প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসবে, কিন্তু আমরা তো ওইভাবে দেখি নাই। তার আব্বা আসবে, আমরা যে প্রেসিডেন্ট আসবে আমাদের স্কুলে, তো প্রেসিডেন্টকে দেখার জন্য রাষ্ট্রপতি আসবে। তো শেষ সময়ে আমাদের 2-2:30টার সময় স্কুল ছুটি হয়, উনি আসলেন 2টায়। তো সবাই তো আমরা সমবেত হলাম শৃঙ্খলার সাথে, ভাগ করা ক্লাস 1, 2, 3 এইভাবে। আমরা তো অনেক পিছনে, সামনে যাওয়া যাবে না নিরাপত্তার কারণে। কিন্তু ওনার সুনামই ছিল, উনি যে কোনো সভায় যেতেন, যদি শিশুদের উপস্থিতি থাকতো তাহলে উনি সব কিছু সিকিউরিটির প্রোটোকল ভেঙে ওদেরকে সামনে নিয়ে আসতেন ওনার পায়ের কাছে একদম। এই ক্ষেত্রেও তাই হলো, আমার দেখা শিশু একাডেমিতে একটা প্রোগ্রামে তাই হয়েছিল। তা আমি আমার বন্ধুদের বলছি, আমরা তো অনেক দূরে, সামনে আরও সিনিয়র ক্লাস, তো তারপরে অনেক গ্যাপ সিকিউরিটি রিজনে। তা আমি বলছিলাম যে এই যে এখনই দেখবে প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসবে না, এসেই বক্তব্য শুরু করার আগে সবাইকে ডাকবে, দেখো দেখো। তো তাই হলো, আমার বন্ধুরা অবাক হলো। উনি এসেই বললেন এই যে বাচ্চারা সব সামনে আসো। তো আমরা দৌড় দিয়ে সামনে গেলাম। তো দ্যাট ওয়াজ জিয়াউর রহমান, দ্যাটস হাউ হি ওয়াজ পপুলার। এই যে প্রোটোকল ভেঙে কিসের আমাদের টিচারদের বারণ করা, কোনো কিছু কেউ শুনে নাই। রাষ্ট্রপতি ডাকলেন, একদম ওনার পায়ের সামনে চারপাশে আমরা যারা একটা প্রাইমারি স্কুলের যারা স্টুডেন্ট, মানে 3, 4, 5, 6 একদম চারপাশে ঘেরাও করা। তো উনি শিশু পরিবেষ্টিত হয়ে ওনার বক্তব্য দিলেন। এটাই ছিল ওনার মহত্ব, গ্রেটনেস। তো এই মেমোরিগুলা তখন থেকেই তো কাজ করে। তখন কি মানে এরকম দেখে নিজের মধ্যে একটু ইচ্ছা হতো না বড় হয়ে আমি এরকম নেতা হব, মানুষজনের জন্য কাজ করব? তখন তো আমার আব্বার সংসদ সদস্য। হ্যাঁ, আমার সৌভাগ্য, আমি কেন বললাম আমি সৌভাগ্যবান, আমার সৌভাগ্য হলো রাষ্ট্রপতি আমার স্কুলে আসলেন, উনি গাড়ি থেকে যাওয়ার সময় 2 হাত বার করে দিলেন, আমরা সবাইকে হাত মিলাচ্ছি। এমনও আছে আমাদের কিছু ফ্রেন্ডরা চিমটি দিচ্ছে, তো সব যা হয়, কিন্তু উনি কিন্তু অনর এইভাবে হাত খুলে রাখলেন, সবাই দৌড়াচ্ছে আর হাত ধরছে, ওনার গাড়ি যাচ্ছে। তো উনি এতখানি মিশে যেতেন বাচ্চাদের দেখলে। আমার সৌভাগ্য হয়েছে আমার বাবার সাথে তখন প্রত্যেকটি ঈদে রাষ্ট্রপতির সেই বাসভবন ক্যান্টনমেন্টে, ঐতিহাসিক বাসভবনে গিয়েছি ঈদের সময়। উনি নিজে বলতেন কি খাবে, কোনটা নিবে, অনেক লোক, কিন্তু কিশোর দেখলেই উনি কিন্তু অনেক স্নেহ করতেন। তো আমার কানে কানে বললো একটু মিষ্টি নাও, এটা খাও। তো এই স্মৃতিগুলো তো মনে আছে। পাশাপাশি আমার আরও সৌভাগ্য হয়েছে, আমাদের যে আবাসস্থল, ওখানে আমাদের একটি অডিটোরিয়াম ছিল সিনেমা হলের ভিতরে, আমাদের সিনেমা হল ছিল। তো সেই সিনেমা হলে বিএনপির 2 দিনের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। তো সেই কাউন্সিলে তখন আমি ছোট, 5, 6-এর হয়তো ছাত্র। সেই কাউন্সিলে পুরা সরকারের মানে সকল পর্যায়ে, অর্থাৎ জিয়াউর রহমান থেকে শুরু করে ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, মন্ত্রী, পুরো বিএনপির জাতীয় কাউন্সিল, তো সব নেতাদের পাওয়া গেল। তো তখন তো টিভিতে দেখে দেখে আমারও মানে চেহারা পরিচিত কিছুটা আছে। তো তাদের কাছে যাওয়া, এই স্মৃতিটা তো আমার সবসময় জাগরুক ছিল আর কি, জেগেছিল সেই ছোটোবেলা থেকে। তারপর তার মৃত্যু, তার নিহত হওয়া, এগুলো তো তখন আমি স্কুলে পড়ি।
এগুলো তো যাবে না, এক ধরনের অ্যাক্সিডেন্টাল কোনো কিছু ঘটলে তো এটা স্মৃতিতে রয়ে যায়। কিন্তু ভক্ত তো তখন থেকেই, আমি ফ্যান, অনুরক্ত, তো সেই থেকে শুরু। তো এই কারণেই এই জিনিসগুলো কিন্তু যারা রাজনীতির পরিবারে বড় হয় তাদের কিন্তু অনেক স্বাভাবিক জনগণের সাথে মেশা, বা সারাদিন বাসায় এলাকাবাসী আসতেই থাকে। আসতে থাকে, অথবা তাদের প্রোগ্রামে কোথাও যাওয়া, বিয়ে অনুষ্ঠান, মিটিং, কেউ মারা গেলে জানা যায়। এটা তো আব্বা আমাকে ছোটোবেলা থেকে নিয়ে যাওয়াতে তা আমি কোনো পার্থক্য খুঁজে পাই নাই যে স্মৃতি। উনি খুব অ্যাক্টিভলি চাইতেন আমিও আমার ভাইদের যে আমরা যাতে মানুষের সাথে খুব সহজে মিশতে পারি। তো সেটা কিন্তু ছোটোবেলা থেকে হওয়াতে কী হচ্ছে, আমাদের কাছে কোনো বিড়ম্বনার শিকার হয়নি বা বিব্রত বা বিরক্ত কিছুই হয়নি। আমি খুব সহজেই মানুষের সাথে এইভাবেই ধীরে ধীরে, এলাকারই তো লোক, তো একই এলাকায় যাচ্ছি আব্বার সাথে প্রতিদিনই, তো আব্বা নিয়ে যেতেন, ভালো লাগতো, খারাপ লাগে। একদম নিজে অফিসিয়ালি ইনক্লুডেড হলেন পলিটিক্সে কত বছর বয়সে? ওই যে বললাম 23 বছর, 93-তে। তখন আমার ভাই উপনির্বাচনে বিএনপির বাই ইলেকশনে কম্পিটিশন করছিলেন, তো আমি ওটার চিফ ইলেকশন এজেন্ট ছিলাম। আচ্ছা। তো প্রধান নির্বাচনী এজেন্ট হিসাবে বিশাল দায়িত্ব। বৃহত্তর মিরপুর, তখন ঢাকা 14, 15, 16 ও ঢাকা 18-র অংশ, এই 4টি আসনের নির্বাচনী এজেন্ট, বিশাল অভিজ্ঞতা। তো সেই থেকে যাত্রা শুরু। তারপর তো মামলা খেয়ে শুরু হলো। প্রতিবারই আওয়ামী লীগ শাসন আমলে এসে মামলা খেতাম। তো জেলে তো যাওয়া হয়েছে না? ওই মামলা জেলে যায়নি, সন্ত্রাস দমন আইনে হাইকোর্টে গিয়েছি জেলে, বাট হাইকোর্টে পরে জামিন নিতে হয়। আচ্ছা। এভাবে তো মানে বাই ডিফল্ট ধীরে ধীরে ইনভলভ হয়ে গেলাম। তখনও তো আমার বাবাই ছিলেন মূলধারে। আমার অভিষেক তো হলো 2018-তে সংসদ নির্বাচনে, রাইট, সংসদীয় নির্বাচনের রাজনীতিতে। বাট তার আগে আমি দারুসালাম থানার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম। 17 বছর ফ্যাসিস্ট আমলে তো আমরা আসলে সুষ্ঠু নির্বাচন দেখিনি, আপনিও বলছিলেন, এবং অনেক বছর পরে আসলে একটা ভোট উৎসব খুব সম্ভবত বাংলাদেশ দেখতে যাচ্ছে, অনেক নতুন ভোটারও আছে। আপনি কি ব্যক্তিগতভাবে অপটিমিস্টিক ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন নিয়ে? ডেফিনেটলি, কেননা যদিও এবার নতুন প্রজন্মের বা নতুন ভোটার সংখ্যা বিশাল, মোর দেন 35% এজ হচ্ছে যারা 18 থেকে 35, আই থিঙ্ক, আর 45% টোটাল ভোটারের, তো বিশাল সংখ্যক। কিন্তু এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমাদের গণতন্ত্রের এই যাত্রায় বাংলাদেশের আমাদের ইতিহাসটা কি। আমরা কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে 91-তে পার্লামেন্টারি সিস্টেমে আসলাম, সংসদীয়, রাইট। তো পার্লামেন্টারি সিস্টেমে আসার পর দেশ 91-এ প্রথম বিএনপি ক্ষমতায় আসে, কিন্তু তখনও কেয়ারটেকার সিস্টেমটা ছিল না। অর্থাৎ আগে কি হতো, একটি সরকার, একটি দল যখন শেষ পর্যায়ে আসতো তার অধীনে নির্বাচন হতো। এটা আমরা 91-এ দেখেছি। কিন্তু 96 সে আন্দোলনের পর 15ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়, সেই নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার আইন পাশ হয়, এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা পেলাম 1996 7ই জুনের নির্বাচন। তারপর আমরা পেলাম 2001-এর নির্বাচন। তারপর আর পাইনি। তারপর চলে আসলো 1/11। তারপর আসলো সেনা সমর্থিত, সেনাবাহিনী নিয়ন্ত্রিত সরকার, তার অধীনে 2008 ফ্যাসিস্টের যাত্রা শুরু। 2014-তে বিএনপি বয়কট করে, তো একক নির্বাচন, সেটাও পাতানো নির্বাচন। 2018-তে 20 দলীয় ঐক্যজোটের মাধ্যমে বিএনপি জয়েন করে, কিন্তু সেখানে আমরা যেটাকে রাতের নির্বাচন বলি, আগের রাতে ব্যালট ভরে 2 ঘন্টার মধ্যে নির্বাচন শেষ হয়ে গেল, সেটা ছিল 18-তে। 2024-এ আবারও একক নির্বাচন ছিল, যেটা সকল বিরোধী দল বাংলাদেশে বয়কট করে। তারপর কি হলো, ফ্যাসিস্টের পতন হলো আফটার 17 ইয়ার্স। 5ই আগস্টের পরবর্তীতে এই যে যারা ছাত্র জনতা, আপামর জনতা, কিশোর কিশোরীরা তাদের প্রাণ বিসর্জন দিয়ে যে ফ্যাসিস্টের পতন করলো, সেখান থেকেই তো আমাদের এই জুলাই গণঅভ্যুত্থান এবং তার পরবর্তী জুলাই সনদ আসলো, রাইট। যে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের নেতৃত্ব বেছে নিব, গণতন্ত্রকে আবার রিভাইভ করব। তো সেই জুলাই সনদ অনুযায়ী কিন্তু আমরা কি পেলাম, 5ই আগস্টের পরে একটি অন্তর্বর্তীকালীন সরকার। তো আবারও কিন্তু আমাদের সংবিধানে লেখা যা আছে তার চাইতে আমরা বাইরে এসে সেটা জুলাই সনদের মাধ্যমে আমরা এটার বৈধতা দিতে যাচ্ছি, ঠিক কিনা? জি। তো আমরা এখন একটি অন্তর্বর্তী সরকারের আন্ডারে কিন্তু ইলেকশন হচ্ছে। সো এখানে কিন্তু প্রেক্ষাপট ভিন্ন। তো আমাদের যে আশাটা অপটিমিস্টিক কিনা,
আমি আবারও বলবো, আমরা কিন্তু দলীয় সরকারের অধীনে নাই। এটা নিয়ে কিন্তু আন্দোলন ছিল 17 বছর। বিএনপি ও সমমনা রাজনৈতিক দল, সকল বিরোধী দলের মূল আন্দোলন কী ছিল? যে শেখ হাসিনা ফ্যাসিস্ট ব্যর্থ হয়েছে প্রমাণ করতে যে নিরপেক্ষভাবে কোনো নির্বাচন সম্ভব না। তাই আমরা নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নির্বাচন চাই। তো এটাই কিন্তু জুলাই সনদে আসতে যাচ্ছে আগামীতে। কেয়ারটেকার গভর্নমেন্ট উইল বি রিস্টোরড এগেন, রাইট? এই ইলেকশনের পরবর্তীতে এটা আসবে। কিন্তু ওখানে স্ট্রাকচার সবই দেওয়া আছে, কীভাবে হবে, কোন অর্গানোগ্রামে হবে। এই দাবির মূল কারণ হচ্ছে দলীয় রাজনীতির আন্ডারে নির্বাচন হলে, দলীয় সরকারের আন্ডারে, সেখানে নিরপেক্ষতা থাকে না, রিগিং হয়, কারচুপি হয়, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়। তো এই কারণে আমরা নিরপেক্ষতা আনার জন্য ভোটারদেরকে, যে ভোট বিমুখ হয়ে গিয়েছিল ইয়াং জেনারেশন, কারণ সেন্টারে ভোট দিতে গিয়ে দেখে আগেই ভোট দেওয়া শেষ, সো এটা নিয়ে হাসি ঠাট্টা ট্রল হতো। তো সেখান থেকে ভোট কেন্দ্রিক করার জন্য, গণতন্ত্রকে বাঁচানোর জন্য, সুসংগত করার জন্য আমরা কিন্তু আবারও কেয়ারটেকার গভর্নমেন্টে ফেরত যাচ্ছি। এবং এই ইলেকশনকে বলা হচ্ছে, ডক্টর ইউনূস নোবেল বিজয়ী, উনি বলছেন ঐতিহাসিকভাবে স্বচ্ছ নির্বাচন হবে। আমরাও আশাবাদী যে এত বড় একটি অর্জনের পর, দ্বিতীয় স্বাধীনতা, এই যে কিশোর কিশোরী, তরুণ, ছাত্র জনতা, সর্বদলীয় কিন্তু আমরা প্রাণ বিসর্জন হয়েছে। কারণ এখানে বিএনপির যেমন 439 জন প্রাণ হারালো, তেমনি তো জামাত সহ আরও অন্যান্য দলের অনেকেরই তো প্রাণ বিসর্জন হয়েছে। এখানে ওভারঅল আমাদের ছাত্র জনতার প্রাণের মাধ্যমে কিন্তু এই বিজয় অর্জিত হয়েছে। সেখানে আমরা ফেয়ারনেস চাচ্ছি। তো ফেয়ারনেসটা দিচ্ছে কি অন্তর্বর্তীকালীন সরকার। এই জন্যই এবার লক্ষণীয় বিষয় হচ্ছে যে 300 আসনের নির্বাচনে বহু ইন্ডিপেন্ডেন্ট বা স্বতন্ত্র প্রার্থী এবার দাঁড়িয়ে গেছেন, এবং প্রত্যেকেই তারা যোগ্যতার নিরিখে তারা প্রত্যেকেই ফিটেস্ট। বিভিন্ন আসনে অনেক নামকরা পেশাগতভাবে বিখ্যাত লোকজন তারা কিন্তু স্বতন্ত্র ইলেকশন করছেন। এই আশায় যে অপটিমিজমের কথা বলা হচ্ছে, স্বচ্ছতা আসবে কিনা, যেহেতু এবার একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, ক্রেডিবল ইলেকশন হবে দেখার মতো। তা সেখানে নিশ্চিত হবে যে ভোটাররা কাকে ভোট দিচ্ছেন, সে তাদের ভোটের প্রতিফলন ঘটবে, অর্থাৎ এখানে কোনো কারচুপি রিগিং হবে না, ক্লিয়ার, এখানে ফেয়ারনেস থাকবে। যেহেতু ফেয়ার ইলেকশন হবে, এই জন্যই কিন্তু ভালো ভালো প্রার্থী চলে আসে। তাহলে এখন এই যে নতুন ভোটাররা, এই যে পুরানো ভোটাররা, প্রত্যেকে কিন্তু এখন ক্যান্ডিডেট দলের সাথে সাথে তাদের প্রার্থী দেখে কিন্তু তারা ভোট দিতে পারবেন। অপশান অনেকগুলো, কারণ এখন এবার কিন্তু ইনক্লুসিভ গভর্নমেন্ট আমরা বলছি, তাই না? প্রচুর নিবন্ধিত দল কিন্তু এবার নির্বাচন করছে, অনেকগুলা প্রতীক ব্যালটে দেখলাম, অনেকগুলা, হ্যাঁ। তো এতগুলা প্রার্থী বা এতগুলা দল, তো এটা তো ইনক্লুসিভ ডেফিনেটলি। বিভিন্ন ধরনের, মানে বামপন্থীও আছে, ডানপন্থী আছে, মধ্যমপন্থী, সবই আছে, ঠিক আছে? তো ইসলামিক ধারারও আছে, সো ধর্মীয় দলও আছে। তাহলে ভোটাররা কিন্তু খুব সহজেই কোন দলের আদর্শ কী এবং সেই আদর্শ বাস্তবায়নে তার প্রার্থীটা কেমন, সেটা কিন্তু যাচাই বাছাই করে, এখনকার যে সিস্টেম, তাতে যে হলফনামায় প্রার্থীর পুরা জীবন বৃত্তান্ত, তার সম্পদ থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা, তার মামলার সংখ্যা, তার রাজনৈতিক সামাজিক বৃত্তান্ত, পরিবারসহ খোলা বইয়ের মতোই এখন জনগণের কাছে একজন প্রার্থীর পুরো জীবন বৃত্তান্ত থাকছে। তারা খুব সহজেই কিন্তু সে বাছাই করতে পারবে যে আগামীতে তার এলাকার যে জনপ্রতিনিধি সংসদে যাবেন আইন প্রণেতা হিসেবে, তাদের যান মাল নিরাপত্তা সুরক্ষা যিনি দিবেন এবং এলাকার আর্থসামাজিক উন্নয়নে যিনি নেতৃত্ব দিবেন, সেই লোকটি কেমন ধরনের সক্ষমতা সম্পন্ন ব্যক্তি হবেন, রাইট? তো এই জন্য অপটিমিজম এখন পর্যন্ত, যেহেতু প্রশাসন নিউট্রাল আছে অ্যাজ এ ক্যান্ডিডেট, আমি বলছি শুধুমাত্র নির্বাচনের মনোনয়ন বাছাইয়ের ক্ষেত্রে কিছুটা আমি বলবো উদাসীনতা বা গরমিল ছিল। এই প্রসঙ্গটা একটু আসতে চাই, যেমন আমরা এবার অনেকগুলো আসনে দেখলাম, মানে একদম খুব এত বছর ধরে যখন খারাপ সময়ে বিএনপির সাথে ছিল বা দলের প্রতি হয়তো অনেক কন্ট্রিবিউশন রয়েছে, তাদেরকে মনোনয়ন না দিয়ে হচ্ছে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি যদি একটু আপনার প্রসঙ্গে আসি, যেহেতু আপনার একটা পারিবারিক লিগ্যাসি রয়েছে, আপনার একটা ফ্যান বেজ রয়েছে আপনার আসনে, তারপরেও বিএনপি আপনাকে মনোনয়ন দিল না, এটা কি আপনি মনে করেন আপনার কোনো ল্যাকিংস ছিল নাকি বিএনপির স্ট্র্যাটেজিগত ভুল, কি বলবেন? দেখেন, আমি ব্যক্তিগতভাবে যদি মনে করি আমি মনোনয়ন বঞ্চিত হয়েছি, বা একটা সাধারণ লোক যে আমার কোনো ইতিহাস জানে না, সে যদি মনে করে যে এই ব্যক্তিটা খামাখাই তার লেগাসি টেনে মনোনয়ন বঞ্চিত বলে ব্যক্তির স্বার্থে সে দলের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে এই কাজ করছে, বিদ্রোহী হিসাবে দলের ক্ষতি করছে, এটাই সবাই বলে আর কি। আসলে কিন্তু এখানে তা না। নির্বাচনী এলাকায় যখন কেউ ভোট দেয়,
আপনি কি গ্যারান্টি দিয়ে বলবেন শুধুমাত্র আপনি আপনার দলের ভোট পান, আপনাকে অন্য ধারার কোনো লোক ভোট দিবে না? অফকোর্স দেয়। ইন দ্যাট কেস আপনি যদি সার্বজনীন হন, একজন সংসদ সদস্য তার এলাকার প্রতিটা লোকের এমপি, অফকোর্স। একজন প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী, সে কিন্তু একটা দল থেকে মেজরিটি সিট পেয়েই কিন্তু সরকার গঠন করছে, কিন্তু তিনি কিন্তু প্রাইম মিনিস্টার পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। রাইট। তাহলে তাকে এখানে বৈষম্য সে কোনোভাবেই করতে পারবে না। তা আমিও তো তাই, আমি যখন বলি যে এইখানে সংসদে দাঁড়ানো, দল মনোনয়ন দিলে আমার মৌলিক অধিকার না, আমার সাংবিধানিক অধিকার, এলাকাবাসীর সাথে আমার যে এতদিনের কমিটমেন্ট, কন্ট্রিবিউশন, সেটার দাবি, তাদের দাবির প্রেক্ষিতে আমি দাঁড়াতে বাধ্য হলাম এই কারণে যে আমি তো কোনো এক দল বা আদর্শের ভোটে কিন্তু আমার পরিবার কখনো নির্বাচিত হয়নি, কেউই হয় না। যে কেউ দিতে পারে, কেউ যদি অরাজনৈতিক লোক হয় সেও দিতে পারবে, সে বামপন্থী হলেও আপনাকে দিতে পারবে। অর্থাৎ ভিন্ন প্রেক্ষাপটে সে যখন মনে করবে যে এই ব্যক্তিটি সংসদে গেলে আমার এলাকার সার্বিক উন্নয়ন অন্যান্য প্রার্থীর চাইতে অধিকতর ভালো হবে, তখনই কিন্তু সে আপনাকে বেছে নেবে। এবং আপনি যখন বেশি ভোট পাবেন তখনই তো আপনি নির্বাচিত হবেন। অবশ্যই 100% ভোট তো কেউ পাবে না। তো এখানে আমি সেই জিনিসটা আবারও বলতে চাই, প্রত্যেক নির্বাচনেই কিন্তু কিছু নতুন ভোটার আসে। তা আমরা যে এত নতুন ভোটার বলছি, এটা তো নতুন কিছু না। যখনই কারো বয়স 18 হবে সে নেক্সট ইলেকশনে সে ভোট দিবে। হ্যাঁ, যেহেতু দীর্ঘ 17টি বছর অর্থাৎ 3টি টার্ম আমরা বঞ্চিত হয়েছি, যারা প্রত্যেক টার্মে নতুন কিছু ভোটার হয়েছেন, ভোট থেকে বঞ্চিত হয়েছেন, তো ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি, সঠিক ভোট তারা রায়ের প্রতিফলন পায়নি, বিধায় এইবার একদম আপনাকে এটাকে বলতে পারেন আপনি অ্যাসিড টেস্টের মতো। অর্থাৎ নিউ জেনারেশন যেমন অস্থির, আমরা ভোট দিব, দেখে দিব, এই দিব, দ্যাটস ফাইন। ঠিক একইভাবে যিনি বারবার ভোট দিয়ে এসছেন, প্রবীণ ব্যক্তিটি, পরিবারের প্রধান, পরিবারের মা, খালা, বাবা, চাচা, তাদেরও তো অধিকার আছে, তারা তো অনেক অভিজ্ঞতা সম্পন্ন লোক, তো তারা কি করছেন, তারা তো দেখে আসছেন। নির্বাচনের সহিংসতা বাংলাদেশে নতুন না, নির্বাচনের ম্যাজিস্ট্রেসি সহ সেনাবাহিনী নতুন না। 2001 থেকে সেনাবাহিনীকে নিয়োগ করা হয় নির্বাচনে, 2001 উইথ ম্যাজিস্ট্রেসি। কেয়ারটেকার গভর্নমেন্ট নতুন ইমপ্লিমেন্টই করা হয় 96-এর পর, রাইট। রাইট। তো তার আগে যেগুলো ছিল না, তো আমরা কিন্তু এখন ওটাতেই অভ্যস্ত। স্বচ্ছতা, নিউট্রালিটি বলতে গিয়ে আমরা এখন থার্ড পার্টিকে নিয়ে আসছি ইন্টারিম টাইমের জন্য। থার্ড পার্টি নিউট্রাল থেকে ইলেকশন কন্ডাক্ট করবে, রাইট। যেহেতু আমরা পক্ষপাতিত্ব বেশি করি, গায়ের জোরে হোক, প্রকৌশল বিদ্যা কাজে লাগিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলছি আমি, সো বুয়েট বাদ দিয়েই আমরা সবাই ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছি ইলেকশনের সময়। তো এই যে আমাদের দেশে এত ইঞ্জিনিয়ারের যে আধিক্য, অ্যাবান্ডেন্স অফ আধিক্য, সেই অ্যাবান্ডেন্স এই বাংলাদেশ আর উপমহাদেশে আমরা দেখি। সো রিগিংও যেমন নর্মাল ব্যাপার, ভায়োলেন্সও তেমন নর্মাল ব্যাপার। আমি ছোটোবেলা থেকে দেখে আসছি, আমার আব্বার প্রত্যেক নির্বাচনে কয়েকজন নিহত হতো, উভয় পক্ষের নিহত ভায়োলেন্সে। নাথিং নিউ, ব্যালট পেপার এই ছিনতাই করে নৌকা দিয়ে চলে যাচ্ছে আরেক জায়গায় স্পিড বোটে। কেন? সে ওখানে হারছে, পরাজিত প্রার্থী এটা করে, তাতে কি হয়, আবার সেখানে নির্বাচন হয়, উপনির্বাচন। ততক্ষণে সরকার যে গঠন করে তার আধিক্য থাকে, তার প্রভাবে সে বার হয়ে যায়, অনেক ঘটনা। এগুলো স্বাভাবিক। হ্যাঁ, আপনি বলবেন এখন আমাদের টেকনোলজি এসছে, সো আপনি লাইভ অনেক কিছু আইন শৃঙ্খলা বাহিনীর কাছে থাকবে, লাইভ দেখতে পারবেন, সরাসরি ক্যামেরা থাকবে প্রত্যেকটি পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। সো ওইখান দিয়ে লাইভ তারা দেখতে পারবে ভোট কেন্দ্রে কেউ যদি হস্তক্ষেপ করে বা অনধিকার চর্চা করে। তো সব কিছু এখন স্বচ্ছতার ভিতরে আসছে, প্রযুক্তি সহ। তো তারপরও তো যে ডেসপারেট, তাহলে তো দেশে আপনার ক্রাইম হতো না। তো ক্রাইম ইজ অলওয়েজ দেয়ার, রাইট। তো হতেই পারে, বাট সেটা সহনীয় পর্যায়ে কিনা। অর্থাৎ 151টা আসনে যদি আপনার শান্তিপূর্ণ হয়, তাহলে আপনি সরকার গঠন করতে পারবেন। কারণ আমি ওই ইতিহাস থেকে বলছি, 15ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয় সেটা যেমন ভায়োলেন্সপূর্ণ ছিল, ঠিক তেমনি 88 নির্বাচনও ভায়োলেন্সপূর্ণ ছিল এরশাদের আমলে। তো 2014 তাই হয়েছে। অনেক জায়গায় সহিংসতা ছিল বাংলাদেশে। 151টা আসনে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে সরকার গঠন করে। সো অল ইউ নিড 51%। তো 51% দেখানোর জন্য অনেক কিছুই হয় বাংলাদেশে, কিন্তু এইবার সেটা পারবে না, যেহেতু এবার আমরা কাকে পাচ্ছি, এই কিশোর কিশোরী, তরুণীদের দ্বারা জুলাই যোদ্ধা, এই স্পিরিটটা সারা বাংলাদেশে আছে। এই স্পিরিট কিন্তু এনসিপিতে আমি বলি নাই, এই স্পিরিট অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো ওভারঅল নিউ জেনারেশন কিন্তু এখন অনেক হাইলি মোটিভেটেড অ্যান্ড দে আর কারেজাস। তারা রেবেলের মতোই কাজ করছে, যদিও আমি বলা হয় বিএনপির রেবেল ক্যান্ডিডেট। আমি নিজেও এই বয়সে রেবেল হয়ে গেলাম। তো ওই কাজী নজরুলের মতোই আর কি। তো
এই তরুণদের স্পিরিটকে বারবার কেন বলা হচ্ছে, তারা যেভাবে গণতন্ত্রকে চাচ্ছে আগামীতে স্ট্রং করতে, স্ট্রেনদেন করতে, এটা গুড গভর্নেন্স সহ স্বচ্ছতা আনতে, সেই জুলাই চার্টারে কিন্তু সব কিছুই আসছে, যাতে বাংলাদেশে আর আগামীতে ফ্যাসিস্ট হিসাবে কোনো গভর্নমেন্ট না আসে। সবাই চাচ্ছে আগামীতে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে যে গভর্নমেন্ট আসবে, সেখানে যেই সংখ্যাগরিষ্ঠ হোক, বিএনপি হোক অথবা কোয়ালিশন হোক, যেই হোক, যাতে এই সরকারটা দেশের উন্নয়নে তার মেয়াদ পুরো সম্পূর্ণ শেষ করতে পারে, দেশের রাজনীতিতে যাতে স্থিতিশীলতা আসতে পারে, স্টেবল গভর্নমেন্ট, টাইমলি ইলেকশন হতে পারে, ইন্টারিম গভর্নমেন্টের, কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে তাদের স্বচ্ছতা থাকবে, এবং স্বচ্ছতার মাধ্যমে আপনার ভোটের আপনি রিফ্লেকশন দেখতে পারবেন। তাহলে কী হবে, নিউ জেনারেশন সহ প্রত্যেকেই ভোট বিমুখ হবে না, এবং নির্বাচনের মাধ্যমে দেশের কিন্তু একটি ইলেকট্রাল প্রসেসে ডেমোক্রেটিক গভর্নমেন্ট উপহার দিবে, অ্যান্ড অনলি ডেমোক্রেটিক গভর্নমেন্ট ক্যান বি অ্যাকাউন্টেবল, লায়াবল ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি অ্যান্ড ফর এনিথিং অফ দ্য কান্ট্রি। এই জবাবদিহিতা নিশ্চিত করতে চায় নতুন জেনারেশন। তো যারা আমরা অভিজ্ঞ, বয়স্ক, যারা প্রবীণ যারা আছি, আমরা মনে করি তাদের মেধা, ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে যদি বাংলাদেশে গণতন্ত্রকে সুসংহত করতে হয়, তাহলে এই ডেমোক্রেটিক এই প্রসেসে ট্রান্সপারেন্সি ইজ মাস্ট। আর আমরা যেহেতু তৃতীয় বিশ্বে অধিক জনসংখ্যা, অসহিষ্ণু একটি আমরা জাতি, যেহেতু অধিক জনসংখ্যা যা হয়, তো সেক্ষেত্রে ভায়োলেন্স বাড়বে বলেই আমরা কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের এই জিনিসটা আমরা স্বীকৃতি দিচ্ছি। আচ্ছা, ইউ হ্যাভ সাচ আ ফাইটার অরা। আপনি খুব স্পিরিট তো শুরু থেকেই দেখছি পডকাস্ট, অ্যান্ড অডিয়েন্স হয়তো এটা অনেকেই জানে না, বা অনেকে হয়তো জানে, ইউ আর আ ক্যান্সার সার্ভাইভার। বলে ফেললেন আপনি, আমি বলতাম হ্যাঁ। ওই স্টেজটা নিয়ে যদি একটু কিছু শুনতে পারি। না, এইটা ক্যান্সার দিয়ে তো আমার স্পিরিট আসে না লাইফে। ছোটোবেলা থেকে আবারও বলেছি, হ্যাঁ, যে আমার বাবার প্রতিটি নির্বাচনে আমার প্রত্যক্ষ মেমোরি আছে। তো সেখানে ওই ভীতি যেমন আছে, ভায়োলেন্স যেমন আছে, ঠিক না? তো আমি তো দেখে বড় হয়েছি। সেই সেই 4 বছর বয়সে প্রথম নির্বাচন, 3 জন মারা গেল আগের রাতে, ওই ভয়, লোক মারা গেল, আমাদের সাপোর্টার মারা গেল, কি হবে, ভায়োলেন্স, রেজাল্ট কি হবে। তো ওই ছোটোবেলাও কিন্তু ওই ভীতিটা কাজ করে। তাহলে কি ওই স্পিরিট থেকেই ক্যান্সার উইন করে ফেরা? ওইটা দেখা, পাশাপাশি পজিটিভনেস আছে। শিওর। আব্বা কখনো হারেনি। তো 2001-এ আওয়ামী লীগ সরকারের জাদরেল এমপি মজুমদারকে আব্বা হারালেন। হ্যাঁ, তো ওই যে স্পিরিটগুলো কাজ করেছে। আমি নিজে ইলেকশন এজেন্ট ছিলাম, 23 বছর বয়স থেকে আমি ইলেকশন এজেন্ট হই, চিফ ইলেকশন এজেন্ট। তো সম্পূর্ণ নির্বাচন পরিচালনা করতে গিয়ে এক ধরনের জয়ের যে স্পৃহা, ওটা যখন সফল হয় কোনো ব্যক্তি, তার ভিতর কিন্তু স্পিরিটটা অন্যভাবে কাজ করে। সেটা একদম ওই জীবনী, মানে এটাকে কী বলে, প্রাণের স্পন্দন তাকে দেয়। আপনি যখন একের পর এক সাকসেস পান, তখন আপনার ভিতর হাইলি স্পিরিটেড, মোটিভেটেড থাকেন। অফকোর্স। তো এই অবস্থায় আমি সবসময় ছিলাম, কিন্তু হোয়াট এভার ইট ইজ, হঠাৎ করেই 2022-এ আমি রেকটাল ক্যান্সারে আক্রান্ত হই, স্টেজ 3B। তো ওই সময়টা কঠিন ছিল এই কারণে, তার আগে পর্যন্ত আমার কোনো প্রবলেম হয় নাই, কিন্তু স্বাভাবিক কারণে আমাকে যেহেতু একটা দীর্ঘমেয়াদী, আপনি জানেন বোধহয়, এটার স্টেজই একটা ডিফারেন্ট, কারণ 21 দিনের আগে আরেকটা কেমোথেরাপি দেওয়া যায় না। তো দীর্ঘমেয়াদী আমি কেমোথেরাপি, রেডিয়েশন, সার্জারি করে, ওটা আমার যে টিউমারটা ছিল, ওটা যদিও লোকালাইজ ছিল, মানে স্টেজ 4 আমরা বলি, যখন এটা মেটাস্টেসিস বা অন্য অর্গানে ছড়িয়ে যায় সেলটা। আমার যেহেতু এক জায়গায় ছিল, তো ওটা অপারেশন করে রিমুভ করার পর ওটা রিকারেন্সও হয়নি, কিন্তু পরবর্তীকালীন সময়ে কিছু সাফারিং তো থাকে, রোগ প্রতিরোধক ক্ষমতা যেহেতু কমে যায় শরীরে। কিন্তু সেই অবস্থায়ও আমি শেখ হাসিনার পদত্যাগের জন্য এক দফা আন্দোলন, পদযাত্রা, বিএনপির সব প্রোগ্রামে কিন্তু আমি সেই অবস্থায় আমি হাজির ছিলাম। আমি চেষ্টা করেছি শরীরের প্রতিকূলতা সত্ত্বেও, ওই যে বললাম হাইলি স্পিরিটেড, তো সেই মোটিভেশন নিজেকে, যেহেতু আমাকে বলা হতো যে আমি যদি মেন্টালি ডাউন থাকি, মানসিকভাবে, তাহলে রোগ প্রতিরোধক ক্ষমতা যেমন কমে যাবে, ক্যান্সার থেকে বেঁচে ওঠাও আমার জন্য টাফ হবে। তো এখানে ইতিবাচক থাকতে হবে, পজিটিভ। তো হয়তো বা ওই ভয়ে কি না আমার ভিতর কাজ করতো যে আই হ্যাভ টু ফাংশন নর্মালি। তো সেই নর্মাল ফাংশন করতে গিয়ে যদিও অনেক বাধা ছিল আমার মায়ের দিক থেকে, বিশেষ করে আমার আব্বা তখন শয্যাশায়ী, বার্ধক্যের শেষ পর্যায়ে। তো আমি কিন্তু তাদের সেই বাধা উপেক্ষা করেই 82টা মামলা, তখন ওই কোর্টের প্রাঙ্গণে যেমন প্রতিদিন হাজিরা দিতে হতো ওয়ারেন্ট নিয়ে, কিন্তু সবচেয়ে কষ্টকর যেটা ছিল
সেটা হচ্ছে আমি এই 6 ঘন্টার সে বিশাল সার্জারির পর আমার টিউমার ক্যান্সার অপারেশনের, তো ওই যখন আমার সার্জারি পোস্ট সার্জারি যে রিকভারি, ওই টাইমে আমার কোনো একটা মামলায় ওয়ারেন্ট বার হয়ে যায়। এহে, কিন্তু কোনোভাবেই মাননীয় আদালত, বিজ্ঞ আদালত আমার কোনো ধরনের সার্জারির কাগজেতে রাজি হচ্ছিলেন না জামিন দেওয়ার জন্য। উনি ওয়ারেন্ট ইস্যু করলেন। যাই হোক, তো সেই অবস্থায় আমার জন্য একটু কষ্টকর ছিল এটা। 9 তলা বে সিএমএম কোর্টে সেই আমার যেহেতু পেটে সার্জারিটা ছিল, তো সেই অবস্থায় গিয়ে হাজির হয়ে আমার দেখাতে হলো যে আমি আসলেই ক্যান্সার অপারেশন মাত্র করলাম। তো ওটা দেখার পর উনি আমাকে জামিন দিলেন, তার আগে উনি রাজি হন নাই। তো যেহেতু ওয়ারেন্ট নিয়ে ঢাকা শহরে কোথায় আর ঘুরবো বা পালায় থাকবো, টাফ ছিল ওই শরীরের ওই অবস্থায়। তো এই জিনিসগুলো আমাকে না, আমার চাইতে বেশি আমার এলাকায় আমার যে অনুসারী, আমার যে কর্মী, তারা যখন প্রথমে সম্ভাব্য মনোনয়ন তালিকায় আমার নাম আসে নাই, তারা মশাল মিছিল করলেন বিশালভাবে। তাদের মধ্যে ওই জিনিসটা অনেক তাদেরকে খুব মানসিকভাবে যন্ত্রণা দেয় যে ব্যক্তিটি ক্যান্সার সার্ভাইভার না, ক্যান্সার সাফারিং নিয়ে আমাদের পাশে আন্দোলন করেছেন শেখ হাসিনার পতনের জন্য, আমাদের পরিবারের খোঁজ নিয়েছেন। তারা আমার কিন্তু হাসপাতালের বেড থেকেও আমি আমার জনসভা, কাউন্সিল সব কিছু অর্গানাইজ করে দিয়েছি, সাপোর্ট দিয়েছি। তাদের গ্রেফতারের জন্য আমার ওই আইনি প্রক্রিয়া, পরিবারের খোঁজ নেওয়া, কোনো কিছু বন্ধ করিনি। আমি সবসময় তাদের পাশে ছিলাম। তো তারা এটা ভাবতে পারে না যে আমি জানি না ক্যান্সার মানে অনেকে বলে মরণ ব্যাধি বা ডেডলি ডিজিজ। তো এই ইলনেসে থাকা অবস্থায় আমি যেভাবে পজিটিভলি সরকার বিরোধী আন্দোলনে জড়িত ছিলাম, এখন আপনি যদি বলেন আমি সফল হলাম কিনা আন্দোলন, তো আন্দোলন তো বিএনপি সফল হলো কিনা পরের ব্যাপার, এটা তো ছাত্র জনতার আন্দোলন হয়েছে অবশ্যই। কিন্তু যতটুকুই কর্মসূচি ছিল, আমি একটা আহ্বায়ক হিসেবে না, ঢাকা 14 আসনের অভিভাবক হিসেবেই আমার সেই অংশগ্রহণ, এখানে আমার নেতাকর্মীর সাথে পাশে থাকা, এলাকাবাসীর পাশে থাকা, এমনকি করোনা কোভিডের সময় আমি নিজে করোনা আক্রান্ত হই। আচ্ছা, আমার বাবা মা হন, তারা 2 বার আক্রান্ত হয়ে হাসপাতালে যান মৃত্যুর মুখে, এমনকি লাইফ সাপোর্টে ছিলেন। তো সেখান থেকে ফেরত এসেছেন, আমি নিজেও হই। কিন্তু তারপরেও দুস্থ এলাকাবাসী কর্মীদের জন্য আমরা কিন্তু ত্রাণ দিয়েছি ওই সময়, স্বাস্থ্য সামগ্রী যেগুলো আছে, সচেতনতা, ওগুলো দিয়েছি। তো এলাকাবাসী আমাকে সবসময় দেখেছে যে আমি পাশেই ছিলাম। তো সেখানে এই 2022 থেকে 24 পর্যন্ত এই যে সময়টা, এই যে 3টা বছর আমি ক্যান্সার ফাইট করতে করতে আন্দোলনে ছিলাম, এটার যে মানবিক দিকটা, এই মানবিক দিকটা এই মনোনয়নের সময় সাংঘাতিকভাবে উপেক্ষিত হয়েছে বলে আমার এলাকাবাসী মনে করে। আপনি মনে করেন না? আপনারা যারা মনে করেন যে যে দুজনকে এখানে ক্যান্ডিডেট করা হয়েছে 2টি রাজনৈতিক দল থেকে, এটার যথার্থতা যদি ধরেন, তাদেরকে সংসদ সদস্য করার জন্য যদি বলেন যথার্থতা, সেটা আমি কোনো দ্বিমত করছি না, আমি তাদের আই সেকেন্ড দেম। কিন্তু কেন এই আসন, আমি বলবো জামাত ইসলামী যেমন ভুল করেছে, বিএনপিও তেমন ভুল করেছে। এই কারণে যে তাদের এই নির্যাতন, গুম বা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের যে যন্ত্রণা, একজন লোক 8 বছর মাটির নিচে ছিলেন, তার যে মানসিক কষ্ট, ট্রমা, সেই ট্রমা থেকে বার হতে তো তার কয় বছর লাগবে আমিও জানি না, রাইট? কিন্তু তাদেরকে মূল্যায়িত করা যেত অন্যভাবে। কিন্তু ভোটের মাঠে আপনি একটা কঠিন জায়গায় এনে ফেলে দিলেন, যে ভোটের মাঠে যে নিম্ন আয়ের যে লোকটা দিন আনে দিন খায়, যে শ্রমিক বাস নিয়ে যায় আসে, জীবন ঝুঁকি নিয়ে সড়কে থাকে, এই শ্রমিক এরা কিন্তু ওই ঘুমের এই ব্যাপারটা তাদেরকে টানে না। তারা দিনে আজকে তাদের আয় হলো কি না, এটি তাদের কাছে মুখ্য। অর্থাৎ দিন আনে দিন খায় বলতে একদমই মেহনতি মানুষ। তারা দেখবে আমার বিপদে করোনার সময় আমার যখন চাকরি ছিল না, কে আমাকে আর্থিক সহায়তা করলো, কার কাছে কি আমি যেতে পারি, আমার বাসায় আগুন লাগলো কার কাছে হেল্প নিতে পারি, সে লোকটা কে? বিগত দিনে যিনি আমার বাবা এমপি ছিলেন, আমি ছিলাম বিরোধী দলে থেকে, তারা ওই লোকটাকে খুঁজে নেবে। কিন্তু তারা গুমের একজন শিকার, আর আরেকজন হচ্ছেন গুমের ভাইয়ের জন্য তার আন্দোলন। তো এই আন্দোলনের জন্য তাকে এই আসনে আনতে হবে কেন? তারা তো অন্য আসনের অধিকারী, তাদের বেড়ে ওঠা জন্ম আরেক জায়গায়। এই প্রশ্নটা আমার ভোটাররা বেশি করে করে, আপনার দল এটা কেন করলো? আপনি তো দলের ত্যাগী লোক, আপনি ক্যান্সার নিয়ে ফাইট করলেন, ক্যান্সার সার্ভাইভার, এদেরও তো আমি যেমন ক্যান্সারে ভোগার পর, আমি ক্যান্সার যারা সাফারিং করছে বা এখনও যারা ক্যান্সার ফাইট করছে, তাদের জন্য আমি চেষ্টা করছি ব্যক্তিগত পর্যায়ে অনেক কিছু করতে। আমার ইচ্ছা আছে আমি যদি কোনো দিন সংসদ সদস্য হই, তো তাদের জন্য আরও ক্যান্সার স্পেশালাইজড হসপিটাল করব, এবং এটাকে কীভাবে সহজলভ্য করা যায়, অত্যন্ত ব্যয়বহুল একটি চিকিৎসা,
এবং আধুনিক চিকিৎসা এখনও পুরো বাংলাদেশে আসে না। আমাদের কিন্তু অনকোলজিস্ট ওইভাবে গড়ে উঠে নাই স্পেশালাইজ কেসে, অর্থাৎ আমরা সবাই জেনারেল অনকোলজিস্ট বাংলাদেশে। তো ক্যান্সার কিন্তু অনেক ধরনের হয়, কয়েকশো ধরনের। তো এই অনেক অপ্রতুলতা আছে, অথচ কিন্তু রোগী কিন্তু বাড়ছেই দিন দিন, আপনি অবাক হবেন। তো এটাও তো একটা আমাদের চিন্তার ব্যাপার, কনসার্ন এরিয়া। তো আমার এলাকাতে আরও গুম আর ক্রসফায়ারের লোক আছে, পরিবার আছে। তা আপনি কি প্রত্যেককেই সংসদ সদস্য মনোনয়ন দিতে পারবেন? তাদেরকে তো আপনি অন্যভাবে মূল্যায়ন করতে পারেন, সংরক্ষিত আসনে মহিলাদের আপার হাউসে দিতে পারেন, কিন্তু এমনকি তাদের নিজ এলাকায় দিতে পারেন। এটি তো নিয়ম। আপনি খেয়াল করবেন বিএনপিতে অনেক এমপি আছেন যারা 3 বার 4 বার 5 বার হয়েছেন, রাইট? তো তাদেরকে আপনি ওই একই এলাকায় দিচ্ছেন, কেউ নোয়াখালী, কেউ লক্ষ্মীপুর, কেউ বগুড়া, দিচ্ছেন না? কেন দিচ্ছেন? তারা বারবার জনগণ তাদেরকে পছন্দ করে। তাহলে এই ক্ষেত্রে কেন আপনি এই বঞ্চিত করা হলো আমাকে? এটা হচ্ছে জনগণের প্রশ্ন, আমার না। এবং তাদের দাবির কারণে আমি আজকে স্বতন্ত্র দাঁড়ালাম যে এই ক্ষেত্রে তাদের যে দুজনকে আনা হলো, তো তাদেরকে তো এই দুই দলই কিন্তু অন্যভাবে করতে পারতো। তার যেখানে আসন, তার যেখানে জন্মস্থান ওখানে দিতে পারতো, অথবা তাকে কেন্দ্রীয় পর্যায়ে বা আপার হাউসে নিতে পারতো। এখন এখানে একটা কঠিন প্রতিযোগিতা হতে যাচ্ছে। আমি শুধু স্থানীয় বলে না, আমার বাবার এতদিনের কল্যাণমূলক কাজ, এলাকার মানুষকে এলাকায় এই উন্নয়ন করা, এমন একটা মসজিদ, স্কুল, মাদ্রাসা নাই, এমন একটা জমি নাই, এত হাজার হাজার লাখ লাখ লোক নাই যারা উপকার পায়নি আমার বাবার 50 বছরের এই জনসেবার জন্য। তো 50 বছরকে দীর্ঘ সময়, উনি ভাগ্যবান, অবশ্যই উনি রেয়ার। ঢাকা শহরে বিএনপিতে 5 বার কেউ এমপি হয়নি ঢাকা শহরে, আগামী ইলেকশন বাদ দিলে এখন পর্যন্ত। আব্বা কিন্তু 1 নম্বরে। তো এটা কিন্তু খুব রেয়ার। হ্যাঁ, তো উনি এতদিন দীর্ঘদিন থাকার কারণেই হাজার হাজার না লাখ লাখ লোকের উপকার করেছেন। আমি 17 বছর হাসিনার আন্দোলনে আমিও নির্বাচন করেছি। তা আমি জনপ্রিয় বলেই তো আমি মনোনীত হয়েছি নাকি, একই পরিবারের অংশ। তো আমি নির্বাচন করেছি, আমি ক্যান্সার নিয়ে ফাইট করেছি শেখ হাসিনার এগেছে। তো আপনি যদি বলেন আমার কোনো মূল্য নাই, মানবিক কারণ নেই, তা আমার কি মানবিক কারণ থাকতে পারে না? না, অবশ্যই অবশ্যই অবশ্যই। তাহলে আপনি যদি 2 চোখে দেখেন বৈষম্য করে, তাহলে বলবো তো এটা তো ঠিক না। কারণ এখানে একটা কঠিন প্রতিযোগিতা হতে যাচ্ছে। স্থানীয়রা স্থানীয়র বাইরে ভোট দেয় না, সেখানে আপনি সম্পূর্ণ নতুন দুজনকে আনলেন। হ্যাঁ, দলের আদর্শই সব বাংলাদেশে, বাট শুধু দলের মার্কা দিয়ে তার 300 আসনে কেউ নির্বাচিত হয়েছে বলে আমার জানা নেই। আপনার জানা আছে কিনা আমি জানি না। ফ্যান্টাস্টিক, উই আর অলমোস্ট এন্ড অফ দ্য ডিসকাশন। তার আগে একটা সিগনেচার কোয়েশ্চেন আছে। আই বিলিভ যখন এই এপিসোডটা রিলিজ হবে তখন আপনি আপনার যেই মার্কা ফুটবল নিয়ে ইলেকশন করবেন, ফুটবল মার্কা সম্ভাব্য ধরে নিচ্ছি, ধরেন ফুটবল নিয়ে ইলেকশন করলেন বা করলেন না, যদি আপনি ইলেকশনে জয়ী হন, মিরপুরে কি একটা প্রফেশনাল ফুটবল মাঠ আপনি করে দিবেন যাতে জেনজিরা একটু ফুটবল খেলতে পারে? দেখেন, মিরপুরের স্টেডিয়ামটা যখন হয়, এটা কিন্তু ফুটবল স্টেডিয়াম ছিল। আমি নিজে আবাহনীর সাপোর্টার, আমি ওখানে খেলা দেখতাম। আবাহনী মোহামেডানের মারামারি হতো, গন্ডগোল হতো, কিন্তু পরবর্তীতে এটা ক্রিকেট টেস্ট ভেন্যু হয়ে যায়। হ্যাঁ, তো অবশ্যই এখন ফুটবলের কোনো স্টেডিয়াম আমার এলাকায় নেই। এটা কিন্তু সবাই দেখবে, প্রতিশ্রুতি দিলে করতেও হবে। হ্যাঁ, এবং যেহেতু আপনি স্বীকার করেন ঢাকা 14 আসনে ক্রীড়া ক্ষেত্রে মানে তীর্থস্থান বলবেন আপনি, যেহেতু টেস্ট ভেন্যু আছে, জাতীয় সুইমিং পুল আছে, ইনডোর স্টেডিয়াম আছে সব। তো এখানে দরকার যেটা, আমি অবশ্যই আমার ইশতেহারে অলরেডি চলে আসছে, আমি একটা স্পোর্টস একাডেমি করতে চাই। তো সেই স্পোর্টস একাডেমির পাশে একটা ফুটবল স্টেডিয়াম থাকতেই পারে। যেহেতু আমি ফুটবল নিয়ে আসছি, সামনে বিশ্বকাপ আছে, তা আমি মনে করি বাংলাদেশের ঐতিহ্যই কিন্তু ফুটবলে, ক্রিকেটে না। তো সেই ঐতিহ্য আমরা ধরে রাখতে চাই। আর এখন যেহেতু প্রতিভাবান ফুটবল খেলোয়াড়, বিশ্বমানের ফুটবল খেলোয়াড় আমরা কিন্তু পেয়েছি ইতিমধ্যেই, বিশ্বের বিভিন্ন দেশের লিগে তারা খেলছে। এই তরুণদের কাজে লাগানোর জন্য স্পোর্টস একাডেমির ভিতরেই বা তার চারপাশেই একটা স্টেডিয়াম, ফুটবল স্টেডিয়াম সহ স্পোর্টস একাডেমি করবো আমি ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আর লাস্টলি ভোটারদের কাছে ক্যামেরার দিকে তাকা একটু ভোট চেয়ে নেবেন। ঢাকা 14 আসন, মিরপুর, শাহ আলী, দারুসালাম এবং রূপনগরের 1 থেকে 39 নং রোডের বাসিন্দারা এবং আমার সাভার উপজেলার বনগাঁ ও কাউন্দি ইউনিয়নের এলাকাবাসীর জন্য, ভোটারদের জন্য আমার আবেদন যে আপনারা আপনাদের পরীক্ষিত যে ব্যক্তি, যে সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি আমি, সৈয়দ আবু বকর সিদ্দিক, ফুটবল হবে আমার মার্কা। তো আপনারা মিরপুরবাসী, মিরপুরের সন্তানকে আপনাদের আগামী দিনের জনপ্রতিনিধি হিসাবে একটি বাসযোগ্য আদর্শ মিরপুর গড়ে তোলার জন্য আপনারা আমাকে নির্বাচিত করবেন বলে আশা করি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ এবং বেস্ট উইশেস। থ্যাংক ইউ।